আসসালামু আলাইকুম সবাইকে, প্রিয় শিক্ষার্থীরা। আমি আবু আজেছা সৌমিক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা কথা বলবো তোমাদের নবম শ্রেণীর যে নতুন শিক্ষাক্রমটা আছে তার একটা নতুন সাবজেক্ট তোমাদের কাছে, যেটা হলো শিল্প এবং সংস্কৃতি, তার প্রথম অধ্যায় নিয়ে। তো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, যারা প্রথমবারের মতো আর কি এই শিক্ষাক্রমটাকে তোমরা ফেস করতে যাচ্ছ, তোমাদের মনের মধ্যে এখনো অনেক অজানা আশঙ্কা রয়েছে যে কি হতে যাচ্ছে, কি চেঞ্জ আসতে যাচ্ছে। তোমরা অনেকেই এখনো এই পুরো প্রসেসটার সঙ্গে পরিচিত নও, এবং তাই তোমাদের মধ্যে ভীতি কাজ করাটাই স্বাভাবিক। তাই আমরা আমাদের এই নতুন কার্যক্রমের যে শিক্ষাক্রমের আমাদের যে কোর্সটা আছে সেখানে আমরা চেষ্টা করব তোমাদের যে শিক্ষাক্রমটা আছে সেটা তোমাদের কাছে আরো সহজভাবে তুলে ধরার, এবং তার পাশাপাশি আমাদের ক্লাসগুলো থাকবে তোমাদের শিক্ষক যেরকমভাবে তোমাদেরকে পড়াবে স্কুলে, এবং তোমাদের যে শ্রেণীর কাজগুলো থাকবে, পিআইগুলো থাকবে, বিআইগুলো থাকবে, তার সমন্বয়ে আমাদের ক্লাসগুলো আলোচনা করা। তাই আর দেরি না করে চলো চলে যাই আমাদের আজকের প্রথম ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব আমাদের শিল্প সংস্কৃতির প্রথম অধ্যায়, জানার মাঝে অজানারে করেছি সন্ধান। এই ক্লাসটা আমরা শুরু করব রবীন্দ্রনাথ ঠাকুরের খুব চমৎকার একটি কবিতা দিয়ে। তো চলো দেখা যাক আমাদের সেই কবিতাটা কি। ওকে, আচ্ছা। সো প্রথমে আমরা চলে আসলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের স্ফুলিঙ্গের নামে একটা কবিতা। ঠিক আছে, সো আমি একটু যদি কালারটা চেঞ্জ করে নিই আমার কলমের। ওকে, স্ফুলিঙ্গ কবিতা। আচ্ছা, ওকে, কি বলেছে এখানে দেখো, যে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখতে গিয়েছি দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। অত্যন্ত চমৎকার একটা কবিতা। আমরা যদি কবিতাটা ভাবার্থ ব্যবহার করার চেষ্টা করি, ঠিক আছে, তা আমাদের কিন্তু যদি আমরা চ্যাপ্টারটার নাম দেখি, আমার চ্যাপ্টারের নামের সঙ্গে কিন্তু কবিতাটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ। তো একটা জিনিস মাথায় রাখবা, যখনই আমরা আমাদের নতুন শিক্ষাক্রমটা কিন্তু অনেকটা ইন্টারেক্টিং, ঠিক আছে, এবং সব থেকে মজার কথা হলো এখানে কিন্তু যা পড়ানো হচ্ছে বা যা পড়ানো হবে সবগুলো কিন্তু আমাদের জীবন ঘনিষ্ঠ, আমাদের জীবনের সঙ্গে খুব ভালোভাবে প্রাসঙ্গিক। তো আমাদের চ্যাপ্টারের নামটা কি ছিল এখানে, জানার মাঝে অজানারে করেছি সন্ধান। ঠিক আছে, আমাদের চারপাশে যে আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু আছে আমাদের আশেপাশে, আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এই জানার মধ্যেও কিন্তু অনেক অজানা রয়েছে। আমরা আমাদের চারপাশকে যেভাবে দেখি, আমরা এই চ্যাপ্টারটা পড়ার পর আমাদের চারপাশে কিন্তু সেভাবে দেখব না, আমরা আগে নতুন দৃষ্টিকোণ দিয়ে দেখব। আমরা শুধুমাত্র আমাদের চর্মচক্ষু দিয়ে যেটা আছে দু চোখ দিয়ে দেখব না, আমাদের কিন্তু মনের যে চোখটা আছে সেই চোখ দিয়েও কিন্তু আমরা এই আমাদের আশেপাশের যেই আমাদের পারিপার্শ্বিক আছে সেটাকে দেখার চেষ্টা করব। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার চমৎকার চমৎকার এই কবিতা যেটা বলার চেষ্টা করেছেন সেটা হলো কি, যে তিনি বহুদিন ধরে, মানে অনেক দিন ধরে, বহু ক্রোশ ধরে, ক্রোশ হলো একটা তোমার পরিমাপের একক। ঠিক আছে, পরিমাপের একক আমরা যেমন ব্যবহার করি না, যে কিলোমিটার দূরে, মাইল ধরে, সেরকম একটা ক্রোশ হলো পরিমাপের একটা একক। ঠিক আছে, তো তিনি যেটা বলতে চেয়েছেন, অনেক দিন যাবৎ ধরে, অনেক দূরে, সেটা তার বাসা থেকে অনেক অনেক দূরে বিভিন্ন জায়গায় বহু ব্যয় করি। ব্যয় করি বলতে কি ব্যয় করার কথা বলা হয়েছে, অর্থ করি। ঠিক আছে, আমরা জানি যে আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে চাই বা দেশ বিদেশে যদি আমরা ঘুরতে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু অর্থ খরচ করতে হয়। বহু দেশ ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়েছেন যে বিভিন্ন দেশ তিনি ঘুরেছেন, তার অনেক দূরে দূরে তিনি গিয়েছেন, তার জন্য তার অনেক অর্থ করে ক্ষয় হয়েছে। এবং দেখিতে গিয়েছে পর্বতমালা, তিনি সেখানে গিয়ে বিভিন্ন রকম পর্বতমালা দেখেছেন। দেখিতে গিয়েছে সিন্ধু, ঠিক আছে, আরও বিভিন্ন দেশ দেখতে গিয়েছেন, সিন্ধু নদ দেখতে গিয়েছেন। তো দেখা হয় না এই চক্ষু মিলিয়া, তারপরও দেখা হয়নি চোখ মিলে। কি দেখা হয়নি, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, মানে নিজের ঘর থেকে দুই পা পরেই, মানে তার আশেপাশের কথা তিনি বলেছেন, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। মানে আমাদের চারপাশে ধানের শীষের উপরে, এই জিনিসটা হলো একটা রূপক। ঠিক আছে, এখন রূপক জিনিসটাকে বুঝতে লাগবে, যে একটা ধানের শীষের উপর কিন্তু শীতকালে কি হয়, শিশির বিন্দু জমা হয়। শীতকালে দেখবা শুধু ধানের শীষে না, তুমি যদি আশেপাশে তোমার তো, এখন তো আমরা নগর জীবনের মধ্যে সবাই বন্দি আছি, আমরা দেখেছি শীতকালে কিন্তু আমাদের বাসার যে টবের গাছটা আছে বা বাসার সামনের মাঠের যে ঘাসটা আছে, তার উপরে কিন্তু ছোট্ট ছোট দানা দানা কিন্তু শিশির বিন্দু জমে থাকে, এবং তার উপর যখন সোনালি সূর্যের রোদ পড়ে সেটা কিন্তু চকমকে ওঠে মুক্তোর দানার মতো। ঠিক আছে, তো সেই যেই সৌন্দর্যটা সেটাই তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন, যে আমরা
কি করি অনেক সময়, যে অনেক অর্থ করে খরচ করে করে আমরা বিদেশে ঘুরতে যাই। যেমন আমাদের যদি খুব ভালো যদি উদাহরণ দিতে চাই, আমরা দেখি যে আমরা সবসময় চেষ্টা করি যেরকম ট্যুরিস্ট সাইট যেগুলো আছে, যেমন আমরা আমাদের দেশের যদি উল্লেখযোগ্য ঘোরার জায়গা বলি, আমরা ঘুরতে হলে হয় চলে যাই কক্সবাজার, নাহলে চলে যাই আমরা সিলেট, নাহলে আমরা চলে যাই কি বলে যে সুন্দরবন, এরকম আর অনেক জায়গাগুলো আছে আমাদের দেশে ঘোরার। বা আমাদের যাদের একটু অবস্থা ভালো তারা দেখা যায় যে আমরা ছুটি পাইলে চলে যাই পাশের দেশ ভারতে ঘুরতে, দার্জিলিং ঘুরি, আমরা কাশ্মীর ঘুরতে যাই, নেপাল ঘুরতে যাই, বা আরও বিভিন্ন দেশ কিন্তু আমরা ঘুরতে যাই। এই পিছনে কিন্তু আমাদের অনেক অর্থ করে খরচ হয়, ঠিক আছে। কিন্তু আমরা যদি চেষ্টা করি বা আমরা যদি চাই, আমাদের বাড়ির আশেপাশেও কিন্তু অনেক সৌন্দর্য লুকিয়ে আছে, কিন্তু আমাদের সেটা দেখার বা অনুধাবন করার কিন্তু চোখ লাগবে, এবং দেখার বা অনুধাবন করার কিন্তু মনটা লাগবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর বেসিক্যালি এই কথাটা এখানে বলতে চেয়েছেন। আচ্ছা, এবার আমরা চলে যাই এই অনুযায়ী আমরা পরে কি বলে কি লেখা আছে আমাদের বইয়ে। আচ্ছা, এখানে লেখা আছে যে পৃথিবীর অপার সৌন্দর্যকে দেখা, জানা, উপভোগের জন্য আমরা অনেক জায়গায় ভ্রমণ করি, যেমনটা আমি বললাম, ঠিক আছে। যে নতুনকে জানার আগ্রহ আমাদের সারা জীবনের প্রত্যাশা, আমরা সবাই চাই কি যে নতুন নতুন জায়গা দেখতে, নতুন নতুন জিনিস জানতে, এটা সবসময় আমরা চাই। এবং নতুন নতুন দেশ এবং অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্য, মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি সবকিছু দেখে জেনে উপভোগ করার জন্য আমরা দূর দূরান্তে ছুটে যাই। আমরা কি করেছি যে যেমনটা বললাম একটু আগে, যে আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চল আমরা পরিদর্শন করতে যাই, যেগুলা দেখা যায় যে পর্যটকরা বারবার যায়, যে পর্যটন যে মানে আকর্ষণীয় যে জায়গাগুলো আছে সেগুলোতে আমরা ঘুরতে চাই। তো প্রকৃতি ও পরিবেশকে জানার এই ব্যাকুলতার মধ্যে আমাদের চারপাশে জিনিসগুলোর দিকে অনেক সময় দৃষ্টি দেওয়া হয় না। যে আমাদের বাড়ির আশেপাশেও যে অনেক অসাধারণ জিনিসপত্র আছে, যেমনটা বলেছেন বাড়ির থেকে 2 পা ফেলিয়া, যে আমাদের এই প্রতিবেশীর মধ্যে বা আমাদের পুরো এই পাড়ার মধ্যে বা এলাকার মধ্যে বা আমাদের পাশের এরিয়ার মধ্যে যে সুন্দর জিনিসগুলো আছে, সেগুলো আমাদের কাছে কিন্তু অজানাই থেকে যায়। আমরা কিন্তু সেগুলোর দিকে কিন্তু সেরকমভাবে দৃষ্টিপাত করি না, যতটা উদার চোখে, যতটা সুন্দর চোখে, যতটা বিস্ময় নিয়ে আমরা প্রকৃতির অন্যান্য জিনিসগুলো দেখতে আমরা দূর দূরান্তে ছুটে যাই। আশেপাশের জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা সেভাবে কিন্তু তাকাই না। তো প্রকৃতির রূপ, বৈচিত্র্য, সৌন্দর্য যেমন সবসময় চোখ মেলে দেখা হয়ে ওঠে না, ঠিক তেমনি আমাদের পাশে বাস করা প্রতিবেশী সম্পর্কে জানা হয়ে ওঠে না। এবং এটা খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর এখানে বলছে, শুধুমাত্র যে আমরা আশেপাশের যে বস্তুগুলো বা আশেপাশের প্রকৃতিকে যে আমরা পর্যবেক্ষণ করার কথাটা এখানে বলা হচ্ছে তা কিন্তু না। আমাদের বর্তমানে নগর জীবনের যান্ত্রিকতায় কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করলে দেখবা, যে আমরা কিন্তু ছোট্ট ছোট্ট বাক্সের মধ্যে বন্দি। তোমার এখন আমরা যদি ঢাকা সহ আমাদের যদি দেশের মেজর মেজর সিটিগুলোর কথা বলি, বা আমরা যদি শহরের কথা বলি, আমি যে যতটুকু আশাবাদী যে বাংলাদেশের সকল শহরগুলোতে, অ্যাটলিস্ট জেলা শহরগুলোতেও কিন্তু এখন কিন্তু বহুতল আবাসিক ভবন দেখা যায়, যেখানে আমরা দেখি যে 8 তলা 10 তলা পর্যন্ত বড় বড় বিল্ডিং, 5 তলা 6 তলা বিল্ডিং, এবং সেখানে কিন্তু অনেকগুলো করে ফ্ল্যাট। অথচ দেখা যায় যে পাশের বাসার মানুষ পাশের বাসার মানুষের সম্পর্কে জানে না, আমি আমার বাড়ির সামনের মানুষ তার সম্পর্কে জানি না, আমার প্রতিবেশী সম্পর্কে জানি না, ঠিক আছে। তো এই যান্ত্রিকতার মধ্যে দেখা যায় যে আমাদের এই ধরনের দূরত্ব কিন্তু সম্পর্কের মধ্যে চলে আসছে, যার কারণে দেখা যায় আমরা বাড়ির পাশের যে প্রতিবেশী যারা আছে তাদের সম্পর্কে কিন্তু আমরা অতটা জানতে পারি না, বা তাদের সঙ্গে আমাদের কিন্তু যোগাযোগ করার কিন্তু সুযোগ হয় না। এরা অবশ্য দোষের আমাদের যদি সেভাবে দেই সেটাও কিন্তু না, কারণ এখন দেখা যায় যে আমরা এত পরিমাণ ব্যস্ত থাকি, সবাই দেখেছেন 9টা 5টা চাকরি করে যারা আমাদের বাবা মা আছে, আমরা যারা স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, আমাদেরও দেখা যায় যে সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত কিন্তু স্কুল, কলেজ, কোচিং সব কিছু থাকে। তো তার মাঝখানে কিন্তু আমরা কিন্তু ওই ফাঁকা সময়টা পাই না যে আমরা গিয়ে একটু গল্প করব বা আমরা গিয়ে একটু পরিচিত হব। সবাই সবার জীবনে কিন্তু ব্যস্ত, কিন্তু কেউ কিন্তু কারোর জন্য দেখার সময় সুযোগটা কিন্তু আমাদের কাছে নেই। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে বাড়ির পাশে বাস করা প্রতিবেশী সম্পর্কে কিন্তু আমাদের এই কারণেই জানা হয়ে ওঠে না। আমাদের চারপাশের প্রকৃতি নিয়ে যেমন প্রাকৃতিক পরিবেশ, তেমনি চারপাশে যে মানুষজন রয়েছে তাদের নিয়ে হয়েছে আমাদের সামাজিক পরিবেশ। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, একটু মার্ক করে নাও যে আমাদের চারপাশের প্রকৃতি নিয়ে কি, আমাদের প্রাকৃতিক পরিবেশ। এখন প্রাকৃতিক পরিবেশে যে উপাদানগুলো কি কি বলতে পারো, তোমার আশেপাশে চারপাশের মধ্যে যদি মনে করো যে সকল গাছ আছে, মাঠ আছে, তারপর পুকুর আছে বা জলাশয় আছে, যে কোনো প্রকার পাখি আছে, পশু আছে, কুকুর বিড়াল সব কিছু ইনক্লুডেড, ঠিক আছে। সব ওরা কিন্তু প্রকৃতির অংশ, তো ওদেরকে নিয়ে কিন্তু তোমার হলো কি প্রাকৃতিক পরিবেশ। আর আমাদের আশেপাশে যে মানুষজন আছে, যে আমরা প্রতিবেশীর কথা বললাম যাদের সম্পর্কে আমরা জানি না, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের কিন্তু সামাজিক পরিবেশ। এই সামাজিক পরিবেশের মধ্যে কিন্তু শুধু বাড়ির পাশের প্রতিবেশী সে যে অন্তর্ভুক্ত তা কিন্তু না। আমার বাড়ির পাড়ার দোকানে যে চায়ের দোকানি আছে, মুদির দোকানি আছে, ঠিক আছে, যে নাপিত তোমার চুল কাটে, সবাই মিলে কিন্তু তোমার একটা কিন্তু সিস্টেমটা কিন্তু এখানে দাঁড় হয়েছে। সবাইকে নিয়ে কিন্তু আমাদের সামাজিক পরিবেশটা। তো আমাদের পাশের
প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যেহেতু মানুষ, আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, আমরা যেহেতু সমাজবদ্ধভাবে থাকি, আমরা যেহেতু একটা সমাজে বসবাস করি, তাই সেই জন্য কিন্তু আমাদের আশেপাশের এই প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ সম্পর্কে জানাটা কিন্তু একসাথেই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমাদের সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনযাপন, ঘরবাড়ি, আচার আচরণ, ভাষা, খাবার, পোশাক পরিচ্ছদ, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় উৎসব, রীতিনীতি, শিল্পকলা। এখন এই শিল্পকলার মধ্যে অনেক কিছু চলে আসে, যেমন চিত্রকলা। আমাদের মাঝখানে অনেকে আছে যারা ছবি আঁকাকে করতে খুব পছন্দ করি আমরা, তারা সেটা মনে করো চিত্রকলার অন্তর্ভুক্ত। যারা গান গাইতে পছন্দ করি, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করি, সেটা কিন্তু সঙ্গীতের মধ্যে। কেউ দেখা যায় নাটকের দলের অংশ অভিনয় করতে পছন্দ করে, তারা নাট্যের অন্তর্ভুক্ত। কেউ নাচতে ভালোবাসে, সেটা কিন্তু নৃত্যের অন্তর্ভুক্ত। কেউ কবিতা আবৃত্তি করতে পারে, ঠিক আছে। এই সব কিছু মিলাই কিন্তু আমাদের হলো কিন্তু শিল্পকলা এবং সাহিত্য, ঐতিহ্য ইত্যাদি নিয়ে কিন্তু আমাদের সংস্কৃতি। তো সংস্কৃতি ব্যাপারটা দেখো, আমরা শুরুতে জানলাম কি আমাদের সামাজিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো এরপর আসলে কি আমাদের সংস্কৃতির সংজ্ঞা। তো সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছে, যে এই যে আমরা সমাজে মানুষ আছি, সামাজিক যে পরিবেশটা আছে, এবং আমাদের এই চারপাশে দৈনন্দিন যে আমাদের জীবনযাপন, যে এক একজনের লাইফস্টাইল এক এক রকম। কেউ দিনে ঘুমায়, কেউ রাতে জাগে থাকে, কেউ রাতে জাগে থাকে দিনে ঘুমায়, বা রাতে ঘুমায় দিনে জাগে থাকে, এক একজনের এক একটা লাইফস্টাইল, ঠিক আছে। কেউ ফ্রিল্যান্সার, কেউ দেখা যায় সরকারি কর্মকর্তা, কেউ দেখা যায় স্টুডেন্ট, কেউ দেখা যায় আবার ব্যবসায়ী, ঠিক আছে। এবং তাদের ঘর বাড়ি এক একজন এক এক রকম। কারো হয়তো দেখা যায় খুব বড় বাড়ি, কারো দেখা যায় একটু মোডারেট লেভেলের বাসা ঘর। তাদের আচার আচরণ, কারো দেখে যে আমরা কারো আচার আচরণ অনেক ভালো, অনেক শালীন, কারো দেখা যায় যে ততটা না। তারপর ভাষা, কেউ দেখা যায় যে আমাদের যেহেতু বাংলা ভাষাতেই কথা বলি, কিন্তু বাংলা ভাষায় কথা বললেও কিন্তু একটা জিনিস দেখবা যে স্পেশালি এটা কিন্তু শহরগুলোতে বেশি হয়, যেখানে দেখা যায় যে অন্যান্য জায়গা থেকে মানুষ এসে থাকে, তখন দেখা যাবে যে সেই তাদের কথায় কিন্তু দেখা যায় অনেকের ক্ষেত্রে কিন্তু আঞ্চলিকতার টান দেখা যায়। দেখবা যে নোয়াখালীর মানুষের একরকম একটা আঞ্চলিকতা ভাষা আছে, বাংলার মধ্যেও কিন্তু ভাগ আছে, ঠিক আছে। কেউ দেখবা চট্টগ্রামের মানুষ কিন্তু একটা আলাদা ভাষায় কথা বলে, আমরা যেটা বুঝতে পারি না নর্মালি। সিলেটের কিন্তু একটা আলাদা আঞ্চলিকতা আছে, যশোরের একটা আলাদা আঞ্চলিকতা আছে, দিনাজপুরের একটা আলাদা আঞ্চলিকতা আছে, ঠিক তেমনি কিন্তু আবার ঢাকার একটা আলাদা আঞ্চলিকতা আছে। তো এই অঞ্চলভেদে কিন্তু ভাষাটাও কিন্তু একটু 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 ডিফারেন্ট হয়। ডিফারেন্ট কিছু না, বাংলা ভাষা বাংলা ভাষাই, কিন্তু টানটা কিন্তু একটু অন্যরকম চলে আসে। খাবার দাবার, যে কে কি ধরনের খাবার, কেউ দেখো খাইতে পছন্দ করে 3 বেলাই ভাত, কেউ আবার দেখায় 2 বেলা রুটি খায়, 1 বেলা ভাত খায়, ঠিক আছে। ঠিক তেমনি পোশাক পরিচ্ছদ, কেউ দেখবা যে এলাকার মুরব্বীরা দেখবা যে পাঞ্জাবি জব্বা টব্বা পরে থাকে, বাচ্চারা যারা আছে তারা দেখবা যে শার্ট প্যান্ট পরে থাকে। তারপর আবার দেখবা যে উমেনদের মধ্যে কেউ আবার শাড়ি পরে, বাড়ির বয়োজ্যেষ্ঠরা, কেউ আবার সালোয়ার কামিজে অভ্যস্ত, কেউ আবার জিন্স পরে। সো এরকম করে কিন্তু আমাদের পোশাক পরিচ্ছদ, ধর্মীয় বিশ্বাস, একটা সমাজের মধ্যে দেখবা কিন্তু একটা এলাকার মধ্যে, যেমন আমরা মেজরিটি যদিও মুসলিম, মুসলিম পরিবারের বাইরেও কিন্তু হিন্দু পরিবার থাকে, আর তাছাড়াও খ্রিস্টান পরিবার, বৌদ্ধ পরিবার, এরকম যার যেই বিশ্বাস সেই বিশ্বাসে কিন্তু আমরা একটা সংমিশ্রণ দেখতে পাই। তারপর তাদের ধর্মীয় উৎসব, মুসলিমদের দেখা যায় আমাদের বছরে 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঠিক আছে। এছাড়াও দেখা যায় হিন্দু সনাতনী ধর্মাবলম্বী যারা আছে তাদের দেখা যায় দুর্গা পূজা আছে, দুর্গোৎসব যেটা। তারপর মনে করো যে আরও বিভিন্ন রকমের যে পূজা পার্বণগুলো আছে, কালী পূজা আছে, ঠিক আছে। বৌদ্ধদের দেখবা বিভিন্ন পূর্ণিমা আছে, মাঘী পূর্ণিমা, এই পূর্ণিমা। তারপর খ্রিস্টানদের বড়দিন আছে। এই ধরনের তাদের কিন্তু একটা ধর্মীয় উৎসব আছে, এক একজন এক এক রকম। সেই ধর্মীয় উৎসবে আলাদা রীতিনীতি আছে, দেহ সৎকারের আলাদা নিয়ম আছে। আমরা দেখি যে যারা মুসলিম তাদের মাঝখানে কেউ যদি মারা যায় তাকে আমরা কবর দিই, মাটি চাপা দিই। হিন্দুদের মাঝখানে কেউ মারা গেলে তাদের কি করে, যে পুড়িয়ে ফেলে, ঠিক আছে। এই সৎকারের যে নিয়মগুলো, তারপর যে শিল্পকলার মধ্যে কি কি আছে আমরা জানলাম, তারপর সাহিত্য, ঐতিহ্য, এই সবগুলো কিন্তু এক এক রকম, ঠিক আছে। এই সবগুলো নিয়েই কিন্তু আমাদের কি সংস্কৃতি। সো সংস্কৃতি যদি আমরা বলি, আমাদের চারপাশে যে সকল মানুষ আছে, সহজ ভাষায় বলতে গেলে তাদের দৈনন্দিন জীবন রিলেটেড যা কিছু হচ্ছে সব কিছু হলো সংস্কৃতি, ঠিক আছে। আমাদের চারপাশের মানুষজনের দৈনন্দিন জীবনে যা কিছু রিলেটেড, এটা যে জীবনযাপন হতে পারে, খাওয়া দাওয়া হতে পারে, চাল চলন, ভাষা থেকে শুরু করে তাদের ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় রীতিনীতি, সব কিছু মিলাই কিন্তু এইটা হলো আমাদের সংস্কৃতি। অর্থাৎ আমাদের প্র্যাকটিসে যে জায়গাগুলো আছে দৈনন্দিন জীবনে, সব কিছু মিলাই কিন্তু আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতিকে আমরা কি করতে 2টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো কি বস্তুগত সংস্কৃতি, আরেকটা হলো অবস্তুগত সংস্কৃতি, ঠিক আছে। এখন বস্তুগত অবস্তুগত সংস্কৃতি কি জিনিস ভাইয়া, এটা একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, নতুন জিনিস তোমাদের জন্য, এই ধরনের জিনিস তোমরা আগে পড়োনি। আচ্ছা, তো বস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝায়? এখন দেখো, আমরা যদি খেয়াল করি কথাটার মধ্যে, যে বস্তুগত আর অবস্তুগত, ঠিক আছে। বস্তু বলতে কি বুঝি আমরা, যে যাকে ধরতে পারছি, ছুঁইতে পারতেছি, সেইটাই হলো আমার বস্তু। যেমন আমার হাতে এই কলমটা আছে, কলম বলতে কলম ডিজিটাল কলম, যেটা আমি বোর্ডে লিখতে পারি, কিন্তু খাতা কলমে লিখতে পারবো না, খাতায় লিখতে পারবো না, ঠিক আছে। তো এটা কিন্তু একটা বস্তু, একে আমি ধরতে পারতেছি, ছুঁইতে পারতেছি, দেখতে পারতেছি, ঠিক আছে। 3টা জিনিস দেখো, এক ধরা, ছোঁয়া এবং কিন্তু দেখা, ফিল করতে পারতেছি।
আর অবস্তুগত জিনিসটা কি, যেটা কি আমরা ধরতে দেখতে বা ছুঁতে পারি না কিন্তু অনুভব করতে পারি বা ফিল করতে পারি, ঠিক আছে, এটা হলো কি অবস্তুগত। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি বেসিক জিনিসটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি বস্তুগত অবস্তুগতর মধ্যে পার্থক্যটা কোথায়। সহজ কথা, যেটা দেখতে পারতেছি ছুঁতে পারতেছি সেটা হলো কি আমার বস্তুগত। দেখো যে মানুষের দৈনন্দিন জীবন যাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত উপাদানকে বস্তুগত সংস্কৃতি বলে। এসব বস্তুগত সংস্কৃতির উপাদানের মধ্যে কি কি আছে? আমাদের ঘরবাড়ি, আমাদের আসবাবপত্র, আমাদের পোশাক, ঠিক আছে, আমাদের তৈজসপত্র। তৈজসপত্র বলতে কি আমাদের বাসায় আমরা যে সকল ইউটেন্সিলসগুলো ইউজ করি, ইংরেজি হয়ে গেল, আমাদের যে মনে করো যে থালা বাসন, ঠিক আছে, বাটি চামচ, ঠিক আছে, এগুলা আর কি তৈজসপত্র, হাঁড়ি পাতিল সব কিছু মিলায়। হাতিয়ার, হাতিয়ার বলতে কি এখন মনে করো যে বিভিন্ন রকমের রান্না বান্না করার সরঞ্জাম হইতে পারে। এখন যেহেতু আমাদের দেশে সেরকম আমরা হাতিয়ার দেখি না, ঠিক আছে, হাতিয়ারের মধ্যে বন্দুক হইতে পারে, বন্দুক যদিও অনেক এটা অন্য টপিকে চলে গেল, সেটা আমাদের নর্মালি কিন্তু দেখি না যে কারোর কাছে বন্দুক আছে। সো দেখে যে কি বাসার মধ্যে বিভিন্ন রকমের হাতিয়ার থাকে, যেমন চাকু থাকে, বটি থাকে, ঠিক আছে, দা থাকে, কুড়াল থাকে, বিভিন্ন রকম জিনিসপত্রগুলো। তো এই জিনিসগুলো কিন্তু হলো আমাদের বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত, ঠিক আছে। এই যে দেখো আমাদের বস্তুগত সংস্কৃতির মধ্যে কি কি আছে, ছবি, একটা সুন্দর ছবি দেওয়া আছে, ছবিটা দেখো। যে আমরা বাসা বাড়ির কথা বললাম একটু আগে, এই যে মনে করো বাসা, কারো বাসা দেখবা যে এরকম, যেমন আমরা গ্রামে গেলে দেখি কি যে গ্রামের বাসাগুলো একটু দেখতে এরকম হয়, মাটির বাড়ি হয়, খড়ের বাড়ি হয়, টিনের বাড়ি হয়, ঠিক আছে। শহরে আমরা দেখি যে একটা বিল্ডিং, ঠিক আছে, ইট পাথর রড সিমেন্টের বাড়ি, কংক্রিটের বাড়ি, ঠিক আছে। তারপর যে বস্তুর মধ্যে আমাদের চেয়ার আছে, টেবিল আছে, খাট আছে, এগুলো আমাদের বস্তুগত জিনিসের মধ্যে। আমরা যে তৈজসপত্রের কথা বললাম, দেখো যে মাটির হাঁড়ি, মাটির কলসি, এটাও এক ধরনের তৈজসপত্র। কেউ স্টিলের ইউজ করে, স্টিলের তৈজসপত্র। কেউ দেখা যায় আবার কাঁসার ইউজ করে, কাঁসার তৈজসপত্র। কেউ অ্যালুমিনিয়ামের ইউজ করে। সো বিভিন্ন রকম কিন্তু হইতে পারে। পোশাক দেখো, ফ্রক আছে, একটা বাচ্চার পোশাক দেওয়া আছে। আবার বিভিন্ন রকম পোশাক, শাড়ি হইতে পারে, পাঞ্জাবি হইতে পারে, শার্ট হইতে পারে, প্যান্ট হইতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম গেঞ্জি হইতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমাদের বস্তুগত সংস্কৃতির অংশ। আমি সহজ কথা কি বলছিলাম, যে যেটা ধরতে পারবো, দেখতে পারবো, ছুঁতে পারবো, সেটা আমাদের বস্তুগত সংস্কৃতির অংশ। আর অবস্তুগত জিনিসটা কি, যে যেটা আমরা ধরা ছোঁয়ার বাইরে আমাদের, ঠিক আছে, কিন্তু অনুভব করতে পারবো। আচ্ছা, জিনিসটা কিরকম দেখো, যেসব বিষয়ের বস্তুগুণ নেই অথচ আমাদের চিন্তাশীল জীবনযাপনের অংশ, সেটিকে অবস্তুগত সংস্কৃতি বলে। এখন এটার মধ্যে কি আছে, এটার মধ্যে দেখো, যেমন দেখো দর্শন আছে, ঠিক আছে। দর্শন ব্যাপারটা কিরকম যদি সহজভাবে বলি, যে এক এক ধরনের একটা দৃষ্টিভঙ্গি আছে জীবনযাপনের। তুমি যদি দেখবা যে তোমার বর্তমানে একটা বিষয়, মনে করো কোনো একটা বিষয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন মনে করো ওই বিষয় নিয়ে তোমার বাবার এক ধরনের মতামত থাকতে পারে, তোমার মায়ের এক ধরনের মতামত থাকতে পারে, তোমার আবার এক ধরনের মতামত থাকতে পারে, ঠিক আছে। মনে করো তুমি একটা কি বলে যে কি বলা যায়, তুমি একটা নতুন একটা ঘড়ি কিনবা, বা মনে করো একটা যে কোনো একটা খেলনা কিনবা, বা মনে করো একটা কি বলে যে একদিন মনে করো বাইরে খাইতে যাবা, ঠিক আছে। এখন এটা নিয়ে মনে করো যে তুমি হয়তো চাচ্ছ যে, নর্মালি হয় কি, তুমি তো নাইনের, আমি তোমাকে ছোট হিসেবেই কাউন্ট করতেছি। মনে করো কোনো একটা বায়না করলা বাসায়, তুমি খুব চাচ্ছ যে না আমাকে অমুক লাগবে, মানে আমার আইফোন লাগবে, ঠিক আছে, বাসায় তুমি আইফোন চাচ্ছ। এখন মনে করো তোমার মতামত কি হচ্ছে, যে না আইফোন এখন লেটেস্ট আসছে, আইফোন আমার লাগবে, ঠিক আছে, এটা আমি নিবই, আমার 15 Pro Max লাগবে। এখন এটা নিয়ে, এটা তোমার দর্শন। এখন তোমার বাবার দর্শন কি, যে না আমার ছেলে বা মেয়ে এত ছোট বয়সে আইফোন দেওয়াটা ঠিক হবে না, যদি পড়াশোনা বাদে অন্য কাজ করে, ঠিক আছে, যদি ফেসবুক মেসেঞ্জার এগুলো নিয়ে পড়ে থাকে, বা যদি সারাদিন যদি পাবজি খেলে, বা অন্যান্য মোবাইল যদি গেম খেলে, ঠিক আছে। সো এই যে দেখো, মানে চিন্তা ভাবনার যে ডিফারেন্সটা, এটাই কিন্তু দর্শন, সহজ কথায় বলতে গেলে। ধর্মের ডিফারেন্স আমরা জানি, আমাদের আশেপাশে যে মেজর ধর্মগুলো আছে আমাদের, তারপর যে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের এক একটা ধর্ম আছে সেটা। তারপর দেখো যে ভাষার ব্যাপারটা বললাম আমরা, যেহেতু সবাই আমাদের মেজরিটি এখানে কি বাংলা ভাষায় কথা বলি আমরা, তারপরে দেখা যায় ভাষার যে ডিফারেন্সটা খুব বেশি দেখতে পাই আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীদের সাথে। কারণ আমাদের যে সকল ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, আদিবাসী যারা আছে, তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ভাষা আছে। তবে তাদের সাথে যদি আমাদের সেরকম কানেকশনের সুযোগ না থাকে, মূলত যারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে থাকে বা চট্টগ্রামে থাকে, তারা হয়তো জিনিসটা ভালো বুঝতে পারবে, কিন্তু যারা সমতল ভূমিতে যারা থাকে তারা কিন্তু জিনিসটা অতটা বুঝতে পারবে না। তা তাদের ক্ষেত্রে যেটা আমি বললাম, যে আঞ্চলিকতার ব্যাপারটা, যে এক এক অঞ্চলের মানুষের ভাষা এক রকম, বা একটা ভাষার যে টানটা এক এক রকম, সেটা তোর জ্ঞান বিজ্ঞান, শিল্পকলার বিভিন্ন বিচিত্র আঙ্গিক, আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি, সামাজিক রীতিনীতি বিভিন্ন রকম থাকে, ঠিক আছে, ধ্যান ধারণা, সাহিত্য, নীতিবোধ, আইন, ঠিক আছে, প্রথা, অভ্যাস ইত্যাদি। তো এই জিনিসগুলি কিন্তু আমাদের কি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ।
ঠিক আছে, আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে জিনিসটাকে বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্য। তো খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে সংস্কৃতির বস্তুগত এবং অবস্তুগত উপাদানগুলোর মধ্যে কিছু কিছু উপাদানের ধরন শহর এবং গ্রামের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। এখন যদি আমরা নর্মালি কথা বলি যে এই যে আমরা উপাদানগুলো পড়লাম বস্তুগত অবস্তুগত, আমি কিন্তু একটু আগে আলোচনা করলাম, দেখো যে আমাদের বেসিক কিছু ডিফারেন্স যদি দেখো, আমি যদি তোমাকে বস্তুগত দিয়ে বলি, বস্তুগত জিনিসটা সহজে বুঝতে পারবা যে শহরে একরকম গ্রামে একরকম, ঠিক আছে, গ্রামীণ জীবনে যেমন আমি শহরের বাড়ি, কিন্তু তুমি কিন্তু শহরে এরকম বাড়ি দেখবা না, ঠিক আছে, শহরের বাড়ি কিন্তু যে এরকম দেখবা না, ওকে, শহরের বাড়ি কিন্তু এরকম না, শহরের বাড়ি কি এরকম দালান কোঠা বেসিক্যালি, যে আমাদের ইট পাথরের বাড়ি। গ্রামে কিন্তু এখনো মাটির বাড়ি দেখা যায়, ঠিক আছে, বা শহরে কিন্তু তুমি দেখবা না যে মাটির হাঁড়ি পাতিল ইউজ করতেছে, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এখন মাটির হাঁড়ি পাতিল ইউজ করে, ঠিক আছে। তো এই আর কি ডিফারেন্স। কাপড় চোপড়ের ক্ষেত্রেও দেখবা, পোশাক আশাকের ক্ষেত্রেও দেখবা, গ্রামে নর্মালি দেখবা আইদার সালোয়ার কামিজ আর সাথে কি বা শাড়ি, শাড়িটাই কিন্তু মেইন ওখানে। বাট শহরে দেখবা যে আমাদের বা গ্রামে কি, গ্রামে হলো লুঙ্গি পাঞ্জাবি, ঠিক আছে, ছেলেদের মেয়েদের হলো শাড়ি বা সালোয়ার কামিজ। বাট শহরে কিন্তু দেখবা ছেলেদের অনেক রকমের পোশাক আশাক আছে, গেঞ্জি পাঞ্জাবি, ঠিক আছে, এটাও যেমন পরে ঠিক তুমি শার্ট প্যান্টও পরে, জিন্সও পরে। মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রকমের পোশাক কিন্তু তারা পরে। সো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি। সো এইটা কিন্তু ডিফারেন্স, যে ডিফারেন্সের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে, যে আমাদের এই শহর এবং গ্রামের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে বস্তুগত এবং অবস্তুগত উপাদানগুলো। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত মানুষের মধ্যেও কিন্তু এই জিনিসটা কিন্তু ডিফারেন্ট রকম হয়ে থাকে, ঠিক আছে, এই সাংস্কৃতিক উপাদানের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন মনে করো যে চট্টগ্রামে দেখো যে তাদের একটা সামাজিক সংস্কৃতি রীতি একরকম হইতে পারে, সেটা আবার দেখো দিনাজপুরের আরেক রকম হইতে পারে, ঠিক আছে। সো এরকম কিন্তু অনেক উদাহরণ কিন্তু আমাদের আশেপাশে ছড়ায় ছিটায় আছে, ওকে। সো এইটা কিন্তু মেইন জিনিস। যেমন চট্টগ্রামের একটা খুব, আমি যদি বলি নাম উদাহরণ দিয়েই পরিচিত কথা বলতেছি, মনে করো মেজবান একটা ঐতিহ্য চট্টগ্রামের জন্য, ঠিক আছে, এটা কিন্তু তাদের একদম ইউনিক একটা কালচার মেজবান, সেটা কিন্তু তুমি দেখবা যে অন্য কোনো এলাকায় নাই, চট্টগ্রাম এলাকার বাইরে মেজবান, ঠিক আছে, সহজ কথায়। ঠিক তেমনি মনে করো যে এরকম অন্যান্য অঞ্চলের কিন্তু বেশ কিছু ঐতিহ্য আছে যেটা কিন্তু শুধুমাত্র সেই জায়গার জন্য, যেমন খুলনা বললে চুই ঝাল বা এই ধরনের জিনিসপত্র, খাবার আইটেমের কথাই বেশি বলতেছি, ঠিক আছে, আমি একটু খাদ্য রসিক, এই জন্য এই জিনিসগুলো বারবার মাথায় আসছে। তো তাদের সংস্কৃতির সাথে কিন্তু জিনিসটা জড়িত, তাদের কি সংস্কৃতির সাথে এটা কিন্তু সাংস্কৃতিক উপাদান হয়ে গেছে তাদের কিন্তু জড়িত, এটা কিন্তু অন্যান্য অঞ্চলে পাওয়া যাবে না, ঠিক আছে। তাই বিশ্ব সংস্কৃতিকে জানতে হলে আগে নিজের সংস্কৃতিকে জানতে হবে। তো আমাদের সমস্যাটা হয়ে যায় কোথায়, আমরা তো এখন বর্তমানে আমরা যে এটাকে কি বলা হয়, জেনজি বলা হয়, আমাদের জেনারেশনটাকে বলা হয় কি জেনজি। এবং তোমরা যারা আমার ক্লাস দেখতে, তোমরা সবাই কিন্তু জেনজি বা জেনারেশন জি, ঠিক আছে। কেন? যারা 2000-এর পরবর্তীতে সালে জন্মগ্রহণ করছো, 2000-এর পরে, ঠিক আছে, তারা হলো বেসিক্যালি জেনজি। তো জেনজি যারা আছি আমরা, তারা কিন্তু একটা ফরচুনেট একটা জেনারেশন। কেন ফরচুনেট জেনারেশন? কারণ আমাদের জেনারেশনটা যেরকম প্রযুক্তিগত উৎকর্ষতা দেখছে, বা যেরকম র্যাপিড চেঞ্জ দেখছে, বা যেরকমভাবে আর কি যে তোমার সব কিছুর উত্থান দেখছে, সেটা কিন্তু অন্য কোনো জেনারেশন কিন্তু দেখতে পায় নাই, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা বেসিক ডিফারেন্স আমাদের আগের জেনারেশনের সাথে আমাদের, ঠিক আছে। আমরা হাতে কিন্তু ছোট থেকে বড় হয়েছি, কিন্তু হাতে মোবাইল ফোন দেখছি, ফোনে কথা বলা দেখছি, আমরা কিন্তু মোটরসাইকেল দেখছি, গাড়ি দেখছি, ঠিক আছে, রেফ্রিজারেটর, টিভি, ওয়াইফাই, এগুলোর মধ্যে কিন্তু আমরা বড় হয়েছি। কিন্তু আমাদের আগের জেনারেশন মানে আমাদের বাবা মা জেনারেশন কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখে কিন্তু তারা বড় হয়। তারা কিন্তু যখন একটা যৌবনে পদার্পণ করছে, একটা বড় হয়েছে, মানে একটা মোটামুটি লাইফ সেটেল হয়েছে, মধ্য বয়সে গিয়ে তারা কিন্তু জিনিসগুলো আসতে দেখছে। বাট আমরা শুরু থেকে কিন্তু দেখছি, তাই আমরা কিন্তু বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে কিন্তু একটু বেশি পরিচিত, ঠিক আছে। আমরা কিন্তু জানি যে আমেরিকায় কোন ধরনের ড্রেস স্টাইল ফলো করা হয়, বা এখন কে বেসিক্যালি কোন ধরনের ফ্যাশন চলতেছে। তো সেটা কিন্তু আমরা জানি, তাদের সংস্কৃতিকে আমরা কিন্তু অ্যাডপ্ট করার চেষ্টা করি, তাদের অনেক কালচার কিন্তু আমরা অ্যাডপ্ট করছি। কিন্তু আমাদের জিনিসটা এখানে যে কনসার্নটা হলো যে বাইরের সংস্কৃতি জানতে হইলে আগে নিজের সংস্কৃতিকে জানতে হবে। সো অনেক সময় হয় কি, দেখা যায় যে আমরা আমাদের নিজেদের সংস্কৃতিটাকে কিন্তু ভুলে যাই, আমরা আমাদের নিজেদের সংস্কৃতি সম্পর্কে কিন্তু অতটা জ্ঞান রাখতে পারি না, ঠিক আছে। তো একই দেশের ও অঞ্চল জাতিগোষ্ঠী ভেদে সাংস্কৃতিক ও ওই বৈচিত্র্য সম্পর্কে জানতে হবে, সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও বৈচিত্র্যকে সম্মান জানাতে হবে। তাই এটা কিন্তু আরেকটা জিনিস বলছে যে শুধুমাত্র জানলেই হবে না, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সকল জাতিগোষ্ঠীর যেই সংস্কৃতিটা আছে সেটাকেও কিন্তু আমাদের সম্মান জানাতে লাগবে। কারণ দেখা যায় অনেক সময় দেখো যে আমরা বাংলাদেশটাতে, আমরা বাঙালি হলেও কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক ধরনের মানুষ
জাতি ধর্মের বর্ণের মানুষ বসবাস করে, ঠিক আছে। যদি আমি ধর্মীয় রীতিতে বলি, দিক দিয়ে বলি, অনেকগুলো ধর্মের লোক বসবাস করে। মেজরিটি মুসলিম হইলেও কিন্তু এর পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী, তারপর কি বলা যায়, বৌদ্ধ ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী সহ আরও কিন্তু অন্যান্য অনেকগুলো ধর্মের মানুষ এখানে বসবাস করে। এর পাশাপাশি কিন্তু আমরা যদি জাতীয়তার ভিত্তিতে দেখি বা জাতিসত্তার দিক দিয়ে দেখি, বাঙালি জাতীয়তার পরও কিন্তু অন্যান্য কিন্তু জাতীয়তার লোক এখানে বসবাস করে, ঠিক আছে। জাতীয়তা ঠিক বলা যায় না, মনে করো যে যে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী যদি কথা বলি, ঠিক আছে, আমরা তো নিজেদেরকে বাঙালি পরিচয় দিই। তো আমাদের এই অঞ্চলে যারা আগে বসবাস করতো আদিবাসীরা, যেমন গারো আছে, সাঁওতাল আছে, খাসিয়া আছে, মণিপুরি আছে, ঠিক আছে। এই ধরনের কিন্তু অনেক ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসীরা, যাদেরকে নিয়ে কিন্তু বেসিক্যালি আমাদের বসবাস। তো সবার ধর্মকে, সবার সংস্কৃতিকে কিন্তু আমাদের সম্মান জানাতে হবে। শুধু যে মনে করবো যে আমার ধর্ম বড় বা আমার সংস্কৃতি সব থেকে ভালো, সেটা কিন্তু না। তাদেরটা আমাদেরকে জানতে হবে। বিশ্বাস নিজের উপর, তুমি বিশ্বাস তোমারটা করো, তোমারটা তুমি পালন করো, তোমারটা উদযাপন করো, কোনো সমস্যা নেই। কিন্তু ওদেরটাকে যেমন জানতে হবে, ঠিক তেমনি কি ওদেরটাকে সম্মানও করতে হবে। কখনো এমন কোনো কাজ করবো না যে অন্য কাউকে বা অন্য ধর্মকে, অন্য সংস্কৃতিকে ছোট করা হয় বা অসম্মান করা হয়। এটা কখনো করা যাবে না। কারণ এই সবগুলো মানুষ মিলে কিন্তু আমরা বাঙালি, আমরা কিন্তু বাংলাদেশি, বেসিক্যালি বাঙালি না হইলেও আমরা বাংলাদেশি, ঠিক আছে। সবাইকে মিলে কিন্তু আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা এখন দেখো যে আমরা গ্রামীণ সংস্কৃতির একটা ছোট্ট একটা সুন্দর ছবি এখানে দেওয়া আছে। আমরা কিন্তু যদিও গ্রামীণ সংস্কৃতিতেও কিন্তু এখন নগরায়নের ছোঁয়া পড়েছে, প্রভাব পড়েছে। আমরা গ্রামেও কিন্তু দেখা যায় যে এখন পাকা বাড়ি দেখতে পাই, হরহামেশা গ্রামেও দেখা যায় আমরা দালান কোঠা দেখতে পাই। বাট আগে আগে যদি আমরা গ্রামে দেখতাম, এখনও দেখা যায়, যেমন গরুর গাড়ির চলনটা কিন্তু আগে এখন তেমন একটা নাই, ঠিক আছে। গরুর গাড়ির চলন এখন খুব একটা দেখা যায় না গ্রামীণ পরিবেশে। আগে কিন্তু আজ থেকে 5-10 বছর আগেও কিন্তু অহরহ কিন্তু গরুর গাড়ি দেখা যেত, এখন কিন্তু দেখা যায় না। এখন দেখা যায় এই জায়গাতে কিন্তু স্থান করে নিয়েছে কি যে ট্রাক্টর, ঠিক আছে, বা পাওয়ার টিলার, আরও যে সকল যন্ত্রাংশগুলো আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু কৃষি যন্ত্রাংশগুলো সেগুলো কিন্তু জায়গা দখল করে নিয়েছে। তবে যে এই ধরনের কিন্তু ধান ভানার দৃশ্য কিন্তু এখনও দেখা যায়, ঠিক আছে, যে ধান শুকাইতে দেওয়ার দৃশ্য এখনও গ্রামে দেখা যায়। গ্রামে এখনও কিন্তু কিন্তু যারা তোমরা গ্রামে গেছো বা যাও, এই এখনও কিন্তু মাটির বাড়ি দেখা যায়, এখনও কিন্তু তারপর এরকম টিনের বাড়ি দেখা যায়, ঠিক আছে। এখনও কিন্তু আমাদের নদী যে কটা বাংলাদেশে বাঁচে আছে সব কিন্তু এই গ্রামীণ অঞ্চলে বাঁচে আছে। সেখানে কিন্তু এখনও পালতোলা নৌকা দেখা যায়, যদিও পালতোলা নৌকা এখন কিন্তু খুবই রেয়ার, বাট তারপরেও কিন্তু পাওয়া যায়, দেখা যায়। তো আমাদের গ্রামীণ সংস্কৃতিকে কিন্তু রিপ্রেজেন্ট করার জন্য একটা ছবি কিন্তু আমাদের জন্য যথেষ্ট। যদিও গ্রামীণ সংস্কৃতি এটা দিয়ে শুধু হয় না, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। আর আমাদের এটা কিন্তু নগরের সংস্কৃতি, ঠিক আছে, আমাদের আমাদের যান্ত্রিক সংস্কৃতি। যেমন এখানে মনে করে কি দেখো, যে ইট কোঠার, দালান কোঠার বাড়ি, ঠিক আছে, কংক্রিটের নগর, ঠিক আছে, বাস, তারপর মনে করো যে এই যে ঘোড়ার গাড়ি, তারপর মনে করো যে রিক্সা, ঠিক আছে, সিএনজি। তারপর যেটা আমরা দেখো যদি পোশাক দেখে, যে এখন গ্রামে শহরে আমাদের মনে করো যে নর্মাল নিত্যদিনে যারা কাজকর্ম করে, যারা চাকরি বাকরি করে, তাদের একটা পোশাক আশাক কিন্তু নর্মালি এরকম থাকে, ঠিক আছে। অন্যদিকে আমরা দেখলাম যে গ্রামে যারা কাজকর্ম করে, গ্রামে যারা থাকে কৃষক বা যারা কাজ করে, ক্ষেত খামার করে, তারা দেখো তাদের কিন্তু পোশাক আশাক কিন্তু ডিফারেন্স আছে। সো এটাই কিন্তু আমাদের চাক্ষুষ যেই ডিফারেন্স, সেটা কিন্তু হলো। আচ্ছা, এবার আমরা যাচ্ছি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে বা উপজাতি যারা আছে, যাদেরকে আমরা বলি, তাদের কিন্তু সংস্কৃতি। তো আমি তো একটা যদি সবার আগে ছবি দেখাই দিই, তোমরা হয়তো পরিচিত আছো, ফ্যামিলিয়ার আছো, যেহেতু এখন নেটের জামানা, ইন্টারনেটের যুগ, এবং তোমরা যেহেতু ডিজিটাল যুগের পোলাপান, তোমাদের পক্ষে কিন্তু এখন পর্যন্ত কিন্তু অজানা থাকার কথা না। আমরা দেখি যে আদিবাসী যারা আছে তাদের কিন্তু নিজেদের কিন্তু পোশাক আশাক আছে, তাদের কিন্তু নিজেদের সংস্কৃতি আছে, তাদের নিজস্ব কিছু ধর্মীয় রীতিনীতি আছে, অনুষ্ঠান আছে, সামাজিক অনুষ্ঠান আছে। তাদের বাসা বাড়িগুলো কিন্তু অনেক ইউনিক প্রকৃতির হয়ে থাকে, এরকম মাচা সিস্টেম করে কিন্তু উপরে বাড়ি আমরা দেখতে পাই। তারপর দেখে তারা নিজেদের কাপড় কিন্তু তারা নিজেরাই বোনে, আবার তাদের নিজস্ব কিন্তু এই যে সামাজিক সাংস্কৃতিক কিন্তু বিভিন্ন অনুষ্ঠান কিন্তু তারা করে থাকে, ঠিক আছে। সো এই ধরনের কিন্তু অনেক জিনিসপত্র কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। এই যে আমাদের ধর্মীয় ভিত্তিতে যদি আমরা কথা বলি, আমাদের ধর্মীয় বিভিন্ন উৎসব অনুষ্ঠান আছে কিন্তু, যেমন দেখো এটা ঈদের একটা ছবি দেখাচ্ছে, এটা সম্ভবত বাইদুল মোকাররমের ছবি আঁকছে, ঠিক আছে। আমরা দেখা যায় ঈদের সময়, ঈদের নামাজ পড়ার পর আমাদের কোলাকুলি করার যে আমাদের যে কালচারটা, যেটা আমাদের মুসলিম সমাজের মধ্যে যেটা আর কি সব থেকে বেশি আমরা দেখতে পাই, ঠিক তেমনি যদি আমরা হিন্দু সমাজে দেখতে চাই, সেখানে আমরা দেখতে পাই যে শারদীয় দুর্গোৎসব যেটাকে বলা বা দুর্গাপূজা যেটা আছে, সেখানকার একটা খুব বড় ধরনের তাদের একটা ঐতিহ্য বা সংস্কৃতির একটা অংশ হলো কি, যেরকম যে তোমার ঢাক বাজানো, ঠিক আছে, ঢাক ঢাক বাজায়। তারপরে যে তারা যেভাবে মাটির ইয়ার মধ্যে ইয়া নিয়ে খেলাধুলা করে, ঠিক আছে, এই ধরনের কিন্তু তারা উৎসব করে একটা। তো এই জিনিসটা কিন্তু দেখা যায় আমাদের
তাদের মধ্যে। তারপর যারা বৌদ্ধ আছে তাদের কিন্তু বুদ্ধ পূর্ণিমা করতে দেখা যায়, সেখানে তারা কিন্তু গৌতম বুদ্ধের যে তাদের যেই প্যাগোডা আছে সেখানে গিয়ে কিন্তু তারা প্রার্থনা করে। তো এই ধরনের কিন্তু অনেক রকমের কিন্তু সংস্কৃতি আমরা দেখতে পাই। ঠিক তেমনি যারা খ্রিস্ট ধর্মের আছে তাদের জন্য বড়দিন উৎসব আছে, তখন তারা এই ধরনের ক্রিসমাস ট্রি কিন্তু তারা কিন্তু সাজায়, তারা কিন্তু গির্জায় যায়, সেখানে গিয়ে প্রার্থনা করে। তো এই ধরনের কিন্তু অনেক রকমের কালচার চাইলে আমরা কিন্তু দেখতে পারবো। ঠিক তেমনি গ্রামের দেখো, গ্রামের মধ্যে যদি আমরা কথা বলি, এটা একটা গ্রাম্য মেলার চিত্র দেওয়া আছে এখানে, ঠিক আছে। পয়লা বৈশাখ বলো, অন্য যে কোনো বলো, যে গ্রামে কিন্তু মেলা থাকে। গ্রামের মেলার একটা অন্যতম বড় আকর্ষণ কিন্তু নাগরদোলা, ঠিক আছে। আমাদের শহরে যে মেলাগুলো হয় সেখানে আমরা দেখি যে নাগরদোলা আমরা দেখি না কিন্তু এক্স্যাক্টলি এরকম। আমাদের হয় কি যে স্পিনিং হুইল বলে বা বিভিন্ন নাম বলে, দেখা যায় অনেক বড় একটা গোল কি বলে তোমার বৃত্ত থাকে, তার মাঝখানে দেখা যায় যে অল্প অল্প করে অনেকগুলো কিন্তু ইয়া থাকে। কিন্তু আমাদের যে গ্রামীণ নাগরদোলা সেটা কিন্তু একদম কাঠের তৈরি। আমরা শহরে যেগুলোতে চড়ি সেগুলো তো হয়তো স্টিলের তৈরি, সেগুলো হয়তো মেশিন দিয়ে চালিত, মোটর চালিত। কিন্তু এই জিনিসটা কিন্তু মোটর চালিত না, এটা কিন্তু মানুষ দ্বারা কিন্তু কি বলে যে চালনা করা হয়। দেখা যায় যে এখানে মানুষজন বসে, চারটে এরকম ছোট ছোট খুপড়ি থাকে, মানুষ বসে এবং একজন মানুষ দেখা যায় যে এটা টানতে থাকে, নামাইতে থাকে, নামাইতে থাকে, নামাইতে থাকে, এবং তখন কিন্তু এটা ঘোরে, ঠিক আছে। সো এই জিনিসগুলো, তারপরে যে আমাদের একতারা, বাউল, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের গ্রামীণ সংস্কৃতির সাথে কিন্তু জড়িত। এবং এটা কিন্তু দেখতে পাই আমরা যে গ্রামীণ বর্ষবরণ এবং বর্ষবিদায় এবং বর্ষবরণ, অর্থাৎ আমাদের কি পয়লা বৈশাখের সময়টাকে বোঝানো হচ্ছে। সো এই ধরনের জিনিসগুলো হলো আমাদের সংস্কৃতির অংশ। এখন চলো আমাদের এখানে কি ছিল, আমরা ছিলাম আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর যেই আমাদের সংস্কৃতিতে, সেটাতে ছিলাম আমরা। তো এখানে দেখো যে এবার বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের কি করতে বলছে, যে আমাদের চারপাশের বস্তুগত অবস্তুগত সংস্কৃতির উপাদানগুলোর সাহায্যে নিজের এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানার চেষ্টা করব। তো এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো ছিল কি আমাদের প্রিলিমিনারি আলোচনা, যে আমাদের চারপাশে কি আছে। দেখো আমাদের নতুন শিক্ষাক্রম যেটা আছে সেখানে আমাদের কাজটা হলো কি, যে প্র্যাকটিক্যালি নলেজ গ্যাদার করা। কারণ আমি তোমাকে একটা কথা বলি, আমাদের আগের যে শিক্ষাক্রমটা ছিল সেখানে দেখা যেত যে আমরা শুধুমাত্র পুঁথিগতভাবে মুখস্থ করতাম, মুখস্থ করার পর কী করতাম সেটা আমরা পরীক্ষার খাতায় গিয়ে লিখে দিয়ে আসতাম, এবং এতে করে হয়তো কি যে আমাদের কিন্তু আদতে সেরকম কোনো উন্নয়ন হতো না, যে আমরা কিন্তু বুঝতাম না প্র্যাকটিক্যাল জিনিসগুলো কি। যে একটা জিনিস হয়তো আমরা থিওরিটিক্যালি করে দিতে পারতেছি, লিখে দিতে পারতেছি খাতায়, কিন্তু জিনিসটা যে আদতে কীভাবে হয় সেটা কিন্তু আমরা জানতাম না। তো এখন আমাদের যে এতগুলো সংস্কৃতি সম্পর্কে কথাগুলো যে বললো, বলার তো কিছু কারণ আছে অবশ্যই, তাই না? তো এতগুলো সংস্কৃতি সম্পর্কে যদি কথা বললো, কথা বলার কিছু কারণ আছে। সো এখন আমাদের কি করতে হবে, যে আমাদের তোমাদের এখন ডিপেন্ড করবে তোমার যে ক্লাস টিচার আছে, তোমার যে পিআই আছে, তিনি যেই পিআইটা তোমার জন্য সেট করবে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তো তোমার বেসিক যে কাজটা হলো, যে তোমার যে এলাকার আশেপাশে যে শিল্প সংস্কৃতি যে ব্যাপারগুলো আছে বা তাদের যে সংস্কৃতিটা আছে বস্তুগত অবস্তুগত, তুমি যা পর্যবেক্ষণ করবা তোমার আশেপাশে, সে অনুযায়ী কিন্তু তোমাকে বেশ কিছু কাজ করতে হবে। তোমাদের যেটা করা হবে, তোমাদের যেই শ্রেণীকক্ষে তোমরা যে কয়জন শিক্ষার্থী আছো তাদেরকে ছোট ছোট কিছু দলে ভাগ করে দেওয়া হবে, এবং তারপর নিজ নিজ এলাকায় গিয়ে তোমার আশেপাশে তুমি কি দেখতেছো, কি আছে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে তোমাকে, এবং তারপর সেই তথ্যপত্রগুলো সংগ্রহ করতে হবে, করে সেটা তোমাকে কিন্তু ক্লাসের সামনে প্রেজেন্ট করতে হবে। এভাবেই দেখা যাবে তোমরা কিন্তু সকল এলাকার যেই তোমার আশেপাশের আছে সবার সম্পর্কে তুমি জানতে পারবা। তো আসো সেটা নিয়ে কথা বলি, এখন কি বলছে। তো আমাদের এই কাজটার নাম কি, এই কাজের নাম হলো আমাদের কি চ্যাপ্টারের যে নামটা বেসিক্যালি, যে জানার মাঝে অজানারে করেছি সন্ধান। যে আমাদের চারপাশে যে জানা জিনিসপত্র আছে, জানা মানুষজন আছে, জানা সংস্কৃতি আছে, এই জানার মধ্যে আমার অজানা কতটুকু সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো কাজটি করার জন্য কি করতে হবে, তথ্যপত্র সংগ্রহ করতে হবে। এই জন্য কি করবে, একটা দল গঠন করবে, এবং দলের সৃজনশীলতাকে উপস্থাপনের জন্য প্রতি দল একটা শিরোনাম ঠিক করবে, ঠিক আছে। সো আমরা নর্মালি যেটা করবো, যেটা বললাম আমি, যে দল ভাগ করা হবে, দল ভাগ করে তাদেরকে তোমাদের কিন্তু কাজ দেওয়া হবে, তোমাদের কাজ হলো তথ্য উপত্য উপস্থাপন করা, এবং তোমার দলের একটা করে নাম থাকবে। এবং এতে কি হবে, যে আমরা যে এলাকায় বাস করি, যে স্কুলে পড়ালেখা করি, তার চারপাশটা দেখতে কেমন তা ভালোভাবে অনুসন্ধান করতে হবে। এখন এখানে আমাদের কি অনুসন্ধান করব, আমাদের আশেপাশে মানুষের আচার কিরকম, আচরণ কিরকম, খাবার কি, তারা কি খায়, ভাত খায় না রুটি খায় না পাউরুটি খায়, ঠিক আছে, না মুড়ি খায়, না পোশাক পরিচ্ছদ কিরকম, কোন ধরনের পোশাক পরিচ্ছদে মানুষজন বেশি, ঘর বাড়ি কিরকম, মাটির বাড়ি নাকি তোমার টিনের বাড়ি, নাকি তোমার ইটের বাড়ি, নাকি তোমার কংক্রিটের বাড়ি, ঠিক আছে, এই ধরনের, না কাঠের বাড়ি, ঠিক আছে, আসবাবপত্র ধরন কিরকম, সেটা কি আধুনিক আসবাবপত্র যেমন আমরা দেখি সেরকম, নাকি একটু প্রাচীন রকমের আসবাবপত্র, ঠিক আছে, চেয়ারগুলো কিরকম, যেমন আমরা একটু চেয়ার দেখলাম যে শহরে দেখো এক রকমের চেয়ার, গ্রামে এক রকমের চেয়ার। এখন যদিও ডিফারেন্সটা খুব বেশি বোঝা যায় না, বাট মনে তুমি যদি চিন্তা করো নর্মাল কাঠের চেয়ার কিরকম হয়, আবার দেখা যায় কারো কাঠের চেয়ারের মধ্যে ফোম লাগানো থাকে, আবার দেখা যায় কারো আবার দেখা যায় যে রোলিং চেয়ার পছন্দ করে,
কেউ আবার আরাম চেয়ার পছন্দ করে, তো বিভিন্ন রকম কিন্তু চেয়ারের মধ্যে ডিফারেন্স আছে। তাদের নকশাগুলো কিরকম, সেটা কি নকশা করা নাকি নকশা করা না, ঠিক আছে, সেটা কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি না প্লাস্টিক দিয়ে তৈরি, ঠিক আছে। তো বিভিন্ন পেশা, যে আশেপাশের মানুষের মধ্যে কোন ধরনের পেশার মানুষের লোকজন বেশি, তারা কি চাকরিজীবী, কি চাকরি করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাকি বলতে পারো তারা ব্যবসায়ী, কি ব্যবসা করে, কি ধরনের ব্যবসা করে। তো এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এই ধরনের জীবনযাপনের সকল বস্তুগত অবস্তুগত জিনিস যেগুলো আছে সেটা আমাদেরকে ভালো মতো পর্যবেক্ষণ করতে হবে। তারপরে কাজটা কি, যে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, ঠিক আছে, আমরা জানি একটা এলাকায় কিন্তু মোটামুটি দেখা যায় মেজরিটি দেখা যায় 3-4 রকমের ধর্মের মানুষ কিন্তু বসবাস করে। অ্যাটলিস্ট আমি বলবো একটা এলাকায় অ্যাটলিস্ট মুসলিম এবং হিন্দু পরিবার পাশাপাশি বসবাস করে, মিনিমাম হইলো। এর পাশাপাশি খ্রিস্টান পরিবার থাকতে পারে, বৌদ্ধ পরিবার থাকতে পারে, মানে মেজরিটির কথা যদি আমরা বলি। এমনও আছে অন্যান্য জায়গায় আরও বেশি হইতে পারে, বাট বাংলাদেশে নর্মালি যদি আমি যে কোনো একটা জায়গায় যাই, মুসলিম পরিবারের পাশাপাশি হিন্দু পরিবার কিন্তু এটা সহ অবস্থানে কিন্তু বসবাস করতে আমরা দেখি সবসময়, ঠিক আছে। তো সেখানে তারা তাদের ধর্মীয় সম্প্রীতি কীরকমভাবে বসবাস করে, তাদের ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেগুলো কীভাবে পালন করে, তাদের ধর্মীয় সামাজিক অনুষ্ঠানগুলো কী কী, যেমন মুসলিমদের আমরা জানি ঈদ উল ফিতর আছে, ঈদ উল আজহা আছে, আশুরা আছে, ঈদে মিলাদুন্নবী আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শবে কদর আছে, হিন্দুদের দুর্গা পূজা আছে, জন্মাষ্টমী আছে, সরস্বতী পূজা আছে, কালী পূজা আছে, রথযাত্রা আছে, দোল যাত্রা, তারপর বৌদ্ধদের যে কি আছে যে বুদ্ধ পূর্ণিমা, মধু পূর্ণিমা, কঠিন চিবরদান, মাঘী পূর্ণিমা, ঠিক আছে। ঠিক তেমনি খ্রিস্টানদের কি বড়দিন, ইস্টার সানডে, এছাড়াও মনে করো যেটা সবার জন্য হয় যে কমন সামাজিক অনুষ্ঠান, এগুলা গেল আমার ধর্মীয় অনুষ্ঠান এখান পর্যন্ত। সামাজিক অনুষ্ঠানগুলো কি কি, যেমন জন্মদিন সবারই কিন্তু আছে, যে মুসলিম তারও জন্মদিন আজ পালন করে, হিন্দুরাও পালন করে, খ্রিস্টানরা পালন করে, বৌদ্ধরা পালন করে। আকিকা, যেটাকে আবার হিন্দুরা বলে অন্নপ্রাশন, ঠিক আছে। তবে বিভিন্ন রকম মেলা হয়, শহরে বিভিন্ন এলাকায় মেলা হয় সবাইকে নিয়ে, বা গ্রামীণ এলাকায় গ্রামীণ মেলা হয়, গায়ে হলুদ, বিয়ের আগে যে গায়ে হলুদ হয়, তারপর যে বিয়ের অনুষ্ঠান, ঠিক আছে, এরকম কিন্তু বিভিন্ন রকম উদযাপন কিন্তু হয়, সেটা ধর্মীয় হইতে পারে, সামাজিক হইতে পারে। তো এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, ভালো মতো পর্যবেক্ষণ করতে হবে যে কি কি জিনিসগুলো হয়, কোন কোন সময়ে সেগুলো হয়, কারা কারা অংশগ্রহণ করে, তার সেখানে তারা কি কি ধরনের কাজ করে, সেখানটার প্রসেসগুলো কি কি, নামাজ পড়ছে ঈদ উল ফিতরে কি করে, নামাজ পড়ে, নামাজ পড়ার পর তারা কি করে, কোলাকুলি করে, ঠিক আছে। তারপর তারা এক জায়গায় জমায়েত হয়, ঠিক আছে। তারপর মনে করো যে আমরা যদি ইয়ার কথা বলি, ঠিক আছে, যে যে যেমন বললাম দুর্গাপূজার সময় কি হয়, ঢাক বাজে, ঢোল বাজে, ঠিক আছে। তারা কি বলে যে আবার দেখে দশমীর দিনে তারা আবির মাখামাখি করে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, খুঁটিনাটি জিনিসগুলো, এগুলো পর্যবেক্ষণ করতে হবে। আচ্ছা, দেখে তারপর কি নিজেদের বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং প্রয়োজনীয় সংশ্লিষ্ট অনুষ্ঠানের ভিডিও দেখে বাস্তব অভিজ্ঞতার সাথে মিলে নিতে হবে। তোমাদের যে জেনারেশন জেন জি এর কথা বললাম, আমাদের একটা সব থেকে বড় পাওয়ার আছে, পাওয়ারটা কি বলো দেখি, পাওয়ারটা হলো ইন্টারনেট এবং কি গুগল, ইন্টারনেট এবং গুগল, ঠিক আছে। তুমি যদি জাস্ট কিচ্ছু না, তুমি যদি তোমার কি বলে যে ফোন, যেহেতু তুমি যেহেতু আমার ক্লাস দেখতেছো, তার মানে এতটুকু তোমার কাছে একটা ফোন আছে এবং তোমার কাছে ইন্টারনেট সংযোগ আছে, তুমি কি করবে এখানে, তুমি যে এই ধরনের জিনিসগুলো আছে, তোমার যদি আশেপাশে যদি সেগুলো যদি না হয়ে থাকে, বা তোমার যদি সুযোগ না হয় সেগুলো গিয়ে দেখার, পর্যবেক্ষণ করার, কারণ আমি জানি যে অনেক সময় দেখা যাবে যে আমরা যেহেতু প্রতিবেশীর সাথে ততটা মিশি না, আমরা সেভাবে ইন্টারনেট করার সুযোগ যদি না পাই কোনো কারণে, আমাদের কিন্তু মোবাইল আছে, গুগল আছে, গুগলে জাস্ট প্লেস করব, আমরা যেই যে সম্পর্কে জানতে চাই। আমি যে একটু আগে যেই অনুষ্ঠানগুলোর কথা বললাম, ঠিক আছে, এই যে অনুষ্ঠানগুলোর কথা বললাম এখানে আমি, এই যে কোনো একটা, এই সবগুলো হলো কিওয়ার্ড, জাস্ট গুগলে যাবা, গুগলে দিবা ঈদ উল ফিতর দিয়ে সার্চ দিবা, দেখবে অনেক 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 আর্টিকেল আছে, অনেক অনেক তোমার অসংখ্য ইমেজ আছে, ছবি আছে, অসংখ্য ভিডিও আছে। তুমি চাইলে কিন্তু সেগুলো দেখে কিন্তু তোমার কাজটা কিন্তু এখানে তুমি চালিয়ে নিতে পারবা, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু প্যারা নাই, বুঝলা। তো তারপরও যারা তোমরা বেসিক্যালি ইয়া আছো, আমি লাস্টে তোমাদেরকে দেখাই দেবো কেমন, যারা বেসিক্যালি একদম যেমন যে ভাইয়া গুগল কেমন সার্চ করতে হয়, ঠিক আছে। কিছু কিছু কমেন্ট এরকম আসে যে ভাইয়া এটা গুগলে কেমন সার্চ করতে হয়, ঠিক আছে, এটা তো খুবই খুবই নুব, ঠিক আছে। তুমি যদি এতক্ষণ পর্যন্ত রিচ করে আমার ভিডিও দেখতে পারো, কোর্স কিনতে পারো, ক্লাস দেখতে পারো, তাহলে অ্যাটলিস্ট এতটুকু ইনশোর করা যায় যে তুমি মোবাইলে গুগলে সার্চ করতে পারো, ঠিক আছে। তো তুমি এগুলো গুগলে সার্চ করতে পারবা। এছাড়াও দেখো আমাদের কিন্তু বেশ কিছু জাতীয় অনুষ্ঠান কিন্তু আমরা হয়, সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি আমরা কিন্তু জাতীয় অনুষ্ঠান কিছু পালন করি। জাতীয় অনুষ্ঠানের মধ্যে যেমন আছে আমাদের 21 ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর, আমাদের স্বাধীনতা দিবস যেটা কে বলা যায় 26শে মার্চ, এছাড়া আরও যে সকল দিবসগুলো আছে, আমাদের বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর, এই জিনিসগুলো যে আছে এগুলো তো কিন্তু আমাদের দেশে
বিভিন্ন সময় এবং সব সময় প্রত্যেক বছরই কিন্তু বেশ কিছু উদ্যোগ বা আয়োজন করা হয়, সরকারিভাবে করা হয়, স্থানীয়ভাবে করা হয়। এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। সেটার কথা কিন্তু বলছে, যেমন এই যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের একটা অনেক বড় ইতিহাস আছে কিন্তু ভাষা সংক্রান্ত, ঠিক আছে? সেটা নিয়ে আমরা আরেক ক্লাসে আলোচনা করব যে কিভাবে আমাদের এই মাতৃভাষা বাংলা আমরা কি বলে যে রক্তের বিনিময়ে অর্জন করছি, সেটা কিন্তু একটা ইতিহাস আছে। তারপর 17ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং পাশাপাশি জাতীয় শিশু দিবস। তারপর 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস, যেই রাতে আর কি পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের উপর ঝাঁপাই পড়ছিল। 15 আগস্ট জাতীয় শোক দিবস, 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ দিবস। এই সবগুলো দিবসই কিন্তু শুধুমাত্র যে আমাদের এলাকায় আয়োজন করা তা না, আমাদের স্কুলেও কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রাম করা হয়, ঠিক আছে? এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয়, বিভিন্ন রকমের আয়োজন করা হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল করব, ঠিক আছে? তাহলে কিন্তু হবে। আচ্ছা, এছাড়াও কি আছে যে সকল জাতীয় দিবসে কিভাবে উদযাপিত হয়, তাতে কি কি আয়োজন থাকে, পরিবেশনা থাকে, তার বর্ণনা লিখে ছবি এঁকে রাখতে হবে, ঠিক আছে? তো আমাদের যে জিনিসটা করতে পারে এখন এখন ছবি আঁকতে হবে কিনা বা লিখতে হবে কিনা এই সম্পর্কে ক্লিয়ার ধারণা দিবে কে? তোমার ক্লাস টিচার। কারণ আমরা জানি যে আমাদের এই শিক্ষাক্রমে বেসিক্যালি যে আমাদের পিআই কি থাকবে বা কোন পিআই দিয়ে আর কি মানে তোমার শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে, সেই জিনিসটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে। এখন হইতে পারে যে তোমাকে বললো যে অমুক অমুক অমুকের মধ্যে পার্থক্য লিখো, বা একটা ছকের মধ্যে উপস্থাপন করো, বা একটা পোস্টার বানাও, পোস্টারের মধ্যে বিভিন্ন উপাদানগুলো লিখে দেখাও, বা হইতে পারে যে ছবি আঁকো। যেমন আমাদের এখানে সুন্দর মতো কিন্তু ছবি আঁকা কিন্তু জিনিসগুলো দেখানো আছে, এরকম বলতে পারে ছবি আঁকো, ছবি আঁকে বুঝাও শারদ দুর্গোৎসব কিরকম ভাবে হয়, আমাদের ঈদুল ফিতর কিভাবে হয়, ঠিক আছে? এটাও বলতে পারে, এরা করতে পারে, সো ডিপেন্ড করতে পারে, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো আমাদের থাকতে পারে, যে ছবি এঁকে লিখতে হইতে পারে বা পোস্টার প্রেজেন্ট করে হইতে পারে, দেখাতে দিতে পারে। যে এরকম আমাদের মনে করো ছক আছে আমাদের, সেই ছকের মধ্যে আমাদের মনে করো একটা ডেমো দেওয়া হলো, ঠিক আছে? তো এই ছক নিয়ে কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের সলভিং ক্লাস আসবে, যে বেসিক্যালি তোমার বইয়ের প্রত্যেকটা খুঁটিতে যে সকল ছকগুলো আছে সবগুলো কিন্তু আমরা সলভ করে দিব, তোমাকে ডেমো দেখায় দিব যে কীভাবে কীভাবে সবগুলো পূরণ করতে হবে, এবং সবগুলো আমরা সলিউশন সহ দিয়ে দিব তোমাদেরকে। তো এটা নিয়ে তোমাদের পেন খাওয়ার কোনো দরকার নাই। পরবর্তীতে দেখো যে আমরা এই পাঠে যেভাবে আমরা কাজের অভিজ্ঞতা পাবো, তো একটা পাঠ আমরা শেষ করলাম আমাদের, সেখানে কাজের অভিজ্ঞতা যদি আমরা দেখি, কাজের অভিজ্ঞতা বেসিক্যালি কি, যে নিজের এলাকার সংস্কৃতির এইসব বস্তুগত অবস্তুগত উপাদান আমরা জানলাম। সবার আগে আমরা কি পড়ছি? সংস্কৃতি। সংস্কৃতি কি? সবার আগে আমরা পড়ছি যে আমাদের সামাজিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ। তারপর আসলাম কোথাও আমরা সংস্কৃতি কি, এবং সংস্কৃতির দুইটা ভাগ আছে, বস্তুগত অবস্তুগত। তারপর সেগুলোর উপাদানগুলো কি সেগুলো পড়লাম। তারপর সেখান থেকে চলে গেলাম আমাদের আশেপাশে যে সকল সামাজিক সংস্কৃতিগুলো আছে, যে ধর্মীয় যে ব্যাপার স্যাপারগুলো সব কিছু মিলাই কিন্তু আমরা পড়াশোনা করলাম। তো এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা একটা গভীর ধারণা পাবো যদি আমরা কেউ কাজটা করে থাকি, ঠিক আছে? এছাড়াও বাইরে কি, বাইরে যে অন্য ধরনের সংস্কৃতি বা সাংস্কৃতিক ধরনগুলো আছে সে সম্পর্কে আমরা কিন্তু বিভিন্ন আমাদের কি আছে, যে আমরা যদি নিজেরা যদি সেগুলো অনুভব করতে না পারি, যদি আমাদের নিজেদের কাছে সুযোগ না থাকে, মনে করো যার বাড়ি মনে করো যে পার্বত্য চট্টগ্রামে না, কিন্তু সে জানতে চায় যে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের সংস্কৃতি কিরকম, সেটার জন্য কিন্তু আমাদের হেল্পের জন্য বিভিন্ন রকমের বই আছে, পত্রিকা আছে, ম্যাগাজিন আছে, সংবাদ আছে, আমাদের গুগলে ইউটিউবে অনেক ডকুমেন্টারি আছে, ঠিক আছে, ছবি আছে, ভিডিও আছে। এগুলো কিন্তু দেখার মাধ্যমে আমরা কিন্তু তাদের সম্পর্কে ধারণা পাইতে পারবো, একটা একটা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা পাবো কিন্তু, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আমরা কাজে লাগাইতে পারবো, আমাদের যে পিআই থাকবে বা আমাদের যে শ্রেণীর কাজ থাকবে সেটাতে কিন্তু আমরা কাজে লাগাইতে পারবো, ঠিক আছে? ওকে, চলে যাই আমরা আমাদের নেক্সটে। তো যে দলের পরিবেশন এবং প্রদর্শনের জন্য শিল্পকর্ম সৃষ্টির উদ্দেশ্যে যেভাবে আমরা কাজটা করবো, সো কাজটা আমাদের কিন্তু স্টেপও দেওয়া আছে। সবার আগে কি করব, আমরা সকল সহপাঠী সমান সংখ্যায় ভাগ হয়ে 8টা দল গঠন করব। এখন ব্যাপারটা হয়েছে যে 8টা দল গঠন করব, এখন ডিপেন্ড করবে তোমার স্টুডেন্ট সংখ্যা কত। দেখা যায় যদি তোমার 40 জন থাকে স্টুডেন্ট, তাহলে প্রত্যেক দলে 5 জন করে হবে, 48 জন যদি থাকে 6 জন করে হবে। সো এরকম করে আমরা 8টা দল গঠন করব। আমরা এক এক দলে এক একটা নাম রাখবো, বিভিন্ন রকম নাম রাখতে পারো, ঠিক আছে? এখন ডিপেন্ড করবে তোমার উপর, যাই ইচ্ছা নাম রাখো, বাংলা নাম রাখো, ইংরেজি নাম রাখো। তো প্রথমে আমরা কি করব, যে এখানে বসবাস করছি তার অবস্থান কি গ্রামে, শহরে অথবা পার্বত্য এলাকায় তা শনাক্ত করে আমরা কি লিপিবদ্ধ করব, যে আমরা কোন এলাকাতে আছি এক্স্যাক্টলি সেটা আমরা দেখব। তারপর কি, যে এবার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নিজের এলাকার সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানগুলোকে চিহ্নিত করবো এবং একটা তালিকা তৈরি করব। আমরা কি করবো, একটা খাতা নিব, পেজ নিব, নিয়ে কি করব, যে আমরা এখানে কি করব, যে একটা ছক করব, ছক করে লিখবো একদিকে বস্তুগত সংস্কৃতি, একটা হলো অবস্তুগত সংস্কৃতির যে উপাদানগুলো, তারপর এক পাশে বস্তুগতগুলো লিখবো, একটা পাশে অবস্তুগত সংস্কৃতির উপাদানগুলো লিখবো, ঠিক আছে? এভাবে আমরা ছক একটা তালিকা তৈরি করব। তারপর নিজের অঞ্চলটি যদি গ্রামে হয় তবে তার সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করব, ঠিক আছে? যদি আমাদের গ্রামে আমাদের হয় তাহলে আমরা কি করব, সরাসরি তথ্য সংগ্রহ করব, এবং বাকি দুটি সংস্কৃতি যেমন শহরের সংস্কৃতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতির ধরন সম্পর্কে বিভিন্ন বই, পত্রিকা, ম্যাগাজিন,
প্রামাণ্যচিত্র এবং ছবি ভিডিওর মাধ্যমে আমরা জানবো সংগ্রহ করবো। ব্যাপারটা হলো যে আমাদের 3 ধরনের এখানে হইতে পারে। এক হইতে পারে আমরা শহরে থাকি, এক হইতে পারে আমরা গ্রামে থাকি, আরেক হইতে পারে যে আমরা পার্বত্য এলাকায় বসবাস করি, যে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, সেটা হইতে পারি। ঠিক আছে, সো যেইটা আমাদের নিজেদের সংস্কৃতি সেটা তো আমরা জানবো, বাট যেটা আমার সংস্কৃতি না তার জন্য আমি কি করব, যে বই, পত্রিকা, ম্যাগাজিন, সংবাদপত্র এগুলোর কিন্তু আমরা হেল্প নিব। পাশাপাশি আমরা আমাদের গুগলে সার্চ করবো, করে বিভিন্ন প্রামাণ্যচিত্র দেখবো, ছবি দেখবো, ভিডিও দেখবো, এগুলো কিন্তু আমরা জানবো এবং তাদের ব্যাপারেও কিন্তু আমরা তথ্যপত্র সংগ্রহ করবো। ওকে, আচ্ছা, নিজের অঞ্চলটি যদি শহরে অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠীগত সংবলিত এলাকায় হয় তো উপরোক্ত নির্দেশনার মতো নিজের এলাকাটি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করব, বাকি দুটি সম্পর্কে কিন্তু বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করব। আচ্ছা, তো নিজের অঞ্চলটির সাংস্কৃতিক উপাদানগুলোর সঙ্গে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা অন্য দুটি সংস্কৃতির সাথে তুলনামূলক ছক করে তৈরি করব। তো আবার একটা বলছে যে আমাদের আবার কি করতে হবে, 3টা ছক করতে হবে এখানে। ঠিক আছে, 3টা ছক কিরকম, যে এরকম যদি আমরা একটু দেখাই দিই, যে একটা পেজে আমরা কি করব, গ্রাম্য সংস্কৃতি, নগর সংস্কৃতি আর একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতি। এখন তুমি 3টার মাঝখানে যে কোনো একটার মধ্যে পড়বা, আইদার তুমি গ্রামে থাকো, গ্রাম্য সংস্কৃতির অন্তর্ভুক্ত তুমি, আইদার তুমি শহরে থাকো, নগর সংস্কৃতির অন্তর্ভুক্ত, আইদার তুমি কি হইতে পারো, যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতির অন্তর্ভুক্ত। এখন তুমি যেখানে বসবাস করো, তোমার যেটা সংস্কৃতি আছে সেই সম্পর্কে তুমি কিন্তু ক্লিয়ার ধারণা রাখো। ঠিক আছে, তো তুমি তোমার ধারণাটা কি করবা, তুমি তোমার ধারণাটা কিন্তু নিজেই কিন্তু বাস্তব ভিত্তিকভাবে কিন্তু একবারে মাঠ পর্যায়ে সংগ্রহ করতে পারবা। এবং বাকি যে দুটো তুমি জানো না, আমি ধরে নিচ্ছি মেজরিটি আমাদের নগর সংস্কৃতির মধ্যে পড়ে, ধরে নিচ্ছি, মন খারাপ করার কিচ্ছু না, আমি কাউকে ছোট করতেছি না। ঠিক আছে, বা তুমি ধরো যদি তুমি ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতির মধ্যে পড়ো, বা ধরো তুমি কি বলে যে গ্রাম্য সংস্কৃতির মধ্যে পড়ো, এখন যেটার মধ্যে তুমি পড়ো সেটা তুমি নিজে থেকে লিখবা, বাকিটার জন্য যেটা বললাম আমাদের গুগল আছে, গুগল সার্চ করবা, ছবি দেখবা, বই পড়বা, সেখান থেকে কিন্তু তুমি একটা এনাফ ইনফরমেশন পাই যাবে। আমি বলি এত কাহিনী করার দরকার নাই, সহজ কথা কি, গুগল আছে, গুগলে সার্চ করে দেখে নিবা, এনাফ। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়ার কথা বলা আছে, যে ঘরবাড়ি কিরকম, প্রথম কথা, তারপর দেখো যে খাবার কিরকম, পোশাক কিরকম, তারপর দেখো যে ধর্মীয় বিশ্বাস কিরকম, আচার অনুষ্ঠান পালন কিরকম, বাকি দুইটার ক্ষেত্রেও কিন্তু সেম। ঠিক আছে, ডিফারেন্স কিন্তু এখানে দেখো, এখানেও বলছে যে ঘরবাড়ি কিরকম, এখানেও ঘরবাড়ি কিরকম, এখানেও খাবার পোশাক, এখানেও খাবার পোশাক। ঠিক আছে, সেম কিন্তু। এভাবে দেখি আমরা কি কি জিনিস আমাদেরকে বের করতে বলছে, 3টা জিনিস গেল। 4 নম্বর জিনিস হলো আমাদের যে চারুকারুকলা, নাচ গান, স্থানীয় যে আমাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা সেরকম, সেটা কিরকম। তারপর যে বর্ষবিদায়, বর্ষবরণ কিরকম, মানে আমাদের নববর্ষটা কীভাবে পালন করি। আমরা জানি যে গ্রামীণ পরিবেশে নববর্ষ একরকমভাবে পালন করা হয়, শহরি পরিবেশে একরকমভাবে পালন করা হয়। ঠিক আছে, শহুরে পরিবেশের মধ্যে আমরা দেখি যে মঙ্গল শোভাযাত্রা দেখি। ঠিক আছে, আমরা রমনা বটমূলে কিন্তু দেখি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দেখি। গ্রামীণ পরিবেশে কিন্তু দেখি আমরা হালখাতা হয়। ঠিক আছে, আবার গ্রামীণ পরিবেশে দেখি আমরা গ্রাম্য মেলা হয়। আবার দেখি যে সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কিন্তু বৈশাখী পালন করে। ঠিক আছে, বিজু পালন করে। তো এই ধরনের কিন্তু অনুষ্ঠান আছে। তারপর যে গ্রামের উল্লেখযোগ্য মেলা বা উৎসব বিবরণ, তারপর জাতীয় দিবসগুলো কীভাবে পালন করা হয়, গ্রামে কীভাবে পালন করা হয়, শহরে কীভাবে পালন করা হয়, আবার আমাদের পার্বত্য এলাকাগুলোতে কীভাবে পালন করা হয়, এই জিনিসগুলো কিন্তু আমার এখানে কিন্তু ছকের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে, তো তারপর কি বলছে, যে এই নমুনা ছকের মতো করে প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করব, আমরা করে কাজটা করব। তারপর কি করব, দলের প্রত্যেক সদস্যের তৈরি করা ছকগুলো, তথ্যপদ্যগুলো পরস্পরের সঙ্গে মিলাবো। তারপর আমরা কি করব, যেহেতু আমরা ক্লাসের সবাই মিলে কিন্তু একটা কাজই করতেছি 8টা দলে ভাগ হয়ে, তো আমাদের প্রত্যেকেরই কিন্তু দেখা যাবে যে কেউ কেউ আবার এমন এমন কিছু ইউনিক পয়েন্ট তুলে ধরছে যেটা কিন্তু আরেক দল তুলতে পারে নাই। তো যখন আমরা সবারগুলো এক এক সঙ্গে মিলায় ধরবো, তখন দেখা যাবে যে আমাদের জ্ঞানের ভান্ডারটা কিন্তু আরো বাড়ে যাবে। দেখা যাবে যে আরেক দল এমন কিছু জিনিসপত্র সংগ্রহ করে আনছে যেটা কিন্তু অন্য দল করে নাই। ঠিক আছে, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের কিন্তু জিনিসগুলো যখন আমরা নিজেদের সঙ্গে মিলাবো, তখন আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবো যে কারো যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটা কিন্তু আমরা ঠিক করতে পারবো। তারপরে সবার তথ্যগুলো থেকে প্রয়োজন তথ্যপত্র নিয়ে দলের প্রদর্শনী এবং পরিবেশনের একটা থিম বা বিষয় ঠিক করব। এখন ডিপেন্ড করবে, যদি তোমার ক্লাস টিচার যদি এটাকে মনে করো তোমাদের যে মূল্যায়ন উৎসব আছে সেখানে যদি উপস্থাপন করতে চায়, সেখানে তোমরা কি করো, সেটাকে কিন্তু তোমার পরিবেশনা করতে পারো। যেমনটা বললাম, যেটা পোস্টার প্রেজেন্টেশন হতে পারে, বা চাইতে পারে যে মনে করো তোমার কোনো কিছু একটা তৈরি করতে বলতে পারে, বা মনে করো তোমাদেরকে কোনো একটা পারফরমেন্স করতে বলতে পারে, বা তোমাদেরকে সে অনুযায়ী সাজে আসতে বলতে পারে, বা তোমাদেরকে সে একটা খাবার আয়োজন করতে বলতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এটা করতে পারো। বা যেটা করতে পারে যে সেইটা একটা ছবি আঁকতে বলতে পারে। ঠিক আছে, তারপর কি যে বিষয়টি তুলে ধরার লক্ষ্যে প্রতি দলে কোনো সদস্য কি পরিদর্শন বা পরিবেশন করবে সেটা লিখে একটা পোস্টার তৈরি করব। পোস্টারটি নিজেদের বিষয়ের সঙ্গে মিল রেখে অলংকরণ করবো এবং শ্রেণীকক্ষে প্রদর্শনের জন্য ব্যবস্থা করবো, যাতে করে বাকিরাও দেখতে পারে।
3 নাম্বার দেখো যে দলের সদস্যদের মধ্যে থেকে আগ্রহী সদস্যরা প্রদর্শনী বা পরিবেশনায় অংশগ্রহণ করব। এখন পরিবেশনা বিভিন্ন রকম হতে পারে, সাংস্কৃতিক পরিবেশন হতে পারে, ঠিক আছে। আগেই প্রত্যেক সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেব কোন সদস্য কি পরিবেশন বা প্রদর্শন করবে। কেউ দেখা যাবে কেউ ট্রেডিশনাল সাজে আসবে, সে তাদের কীরকম ভাবে আছে সেটা প্রদর্শন করবে। তারপর দেখো যে দলের মধ্যে যারা পরিবেশন বা প্রদর্শন করবে না তারা আয়োজক বা সংগঠকের ভূমিকা পালন করবে। মানে আমাদের নতুন শিক্ষা কার্যক্রমটা এমনভাবে সাজানো হয়েছে যে কারো বেসিক্যালি চুপ করে বসার কিন্তু সুযোগ নেই। আগে যখন আমাদের যদি স্কুল থেকে যদি কোনো অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হতো, দেখা যাইতো যে গ্রুপের 1-2 জন যারা ভালো স্টুডেন্ট আছে তারাই শুধুমাত্র কাজ করতো, বাকিরা কাজ কাম করতো না, চুপচাপ কিন্তু বসে থাকে, কিন্তু নাম্বারটা পাইতো। তো এইখানে কিন্তু কারোই বসে থাকার সুযোগ নাই। হয় তোমাকে এক প্রদর্শনীতে অংশগ্রহণ করতে হবে বা নিজে কিছু পরিবেশনা করতে হবে, অথবা তোমাকে আয়োজক বা সংগঠকের ভূমিকা পালন করতে হবে, ঠিক আছে, যারা দলের সমগ্র আয়োজনটির ব্যবস্থা সম্পাদনার দায়িত্ব পালন করবে। মানে প্রত্যেকেরই কোনো না কোনো রোল থাকবে। আচ্ছা, এবার দলের প্রদর্শনী বা পরিবেশনায় অংশগ্রহণকারী সদস্যরা নিজেদের দলীয় বিষয়ের সঙ্গে মিলে ইচ্ছে মতো মাধ্যমে, এখন ছবি এঁকে হইতে পারে, নকশা করে হইতে পারে, ক্যালিগ্রাফি করে হইতে পারে, কোনো কিছু গড়ে বা বুনে, গান গেয়ে, নাচ করে, অভিনয় বা আবৃত্তির মাধ্যমে সৃজনশীল উপস্থাপন করবে, ঠিক আছে। এবার দেখো যে প্রতিটি দলের পরিবেশনার পরে নির্দিষ্ট দলের উপস্থাপনা ও প্রদর্শনীর বিষয়ে বাকি দলের সদস্যরা তাদের গঠনমূলক মতামত জানাবো। এবং তারপর কি হবো, সবাই যখন সবারটা পরিবেশন করবে তখন নিজেদের মধ্যে ডিসকাস করবো ওই ব্যাপারগুলো নিয়ে, যে কারটা বেশি ভালো হয়েছে, কার কোথায় কোনো যদি কোনো কমতি থেকে থাকে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে কিন্তু করতে পারবো। তো এভাবে কিন্তু করে আমাদের নিজের যে অঞ্চলের সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। সেটা গ্রাম সংস্কৃতি হোক, নগর সংস্কৃতি হোক, কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতি হোক, আমরা কিন্তু আমাদের আশেপাশে সকল প্রকার যে আমাদের দেশের ওভারঅল কিন্তু সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র এই কাজ করার মাধ্যমে আমরা শুধু যে নিজেদের আশেপাশে জানতে পারছি তা কিন্তু না, আমরা কিন্তু পুরো দেশের যে আমাদের সংস্কৃতিটা আছে সেটা সম্পর্কে কিন্তু আমাদের একটা খুব ভালো পরিমাণে কিন্তু একটা ধারণা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবার চলে যাই আমাদের পরবর্তী অংশে। এবার দেখো আমরা আমরা এতক্ষণ পর্যন্ত আমরা সংস্কৃতি সম্পর্কে জানলাম, আমরা সমাজ সম্পর্কে জানলাম, এবং এই সমাজের উপাদানগুলো সম্পর্কে জানলাম। এবার আমাদের কাজটা হবে কি, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা একটা কাজও করে ফেললাম, আমরা সবকিছু নিয়ে কিন্তু তথ্যপত্রমূলক আমরা প্র্যাকটিক্যাল কাজও করে ফেললাম। এবার আমরা যাব আরেকটা ইন্টারেস্টিং পার্টে, ঠিক আছে। সেটা কি, যে আমরা জানবো ঐক্য নিয়ে, ঠিক আছে। এখন আমরা দেখবো ঐক্য কি, জ্যামিতিক আকৃতিতে ঐক্য কি, এই জিনিসগুলো দেখে কিন্তু আমরা এবার যাবো। তো এখন আসো ঐক্য কি। তোমাদের মাথায় এখন মনে আসতে পারে যে ঐক্য মানে কি, ভাই আপনি ইউনিটির কথা বুঝাইছেন, যে ইউনিটি মানে ঐক্য বা একতা, সেটার কথা বুঝাইছেন না। এখানে ঐক্য জিনিসটা একটু আলাদা। এখন দেখো ঐক্য জিনিসটা কি। আচ্ছা, যে ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনকে ছবি আঁকার ভাষায় ঐক্য বলে। অর্থাৎ ছবি আঁকার কিন্তু কিছু নিয়ম নীতি আছে, ঠিক আছে। তো যখন আমরা ছবি আঁকি, ছবিতে যদি আমরা বিভিন্ন রকমের উপাদানের যদি একটা সুশৃঙ্খল উপস্থাপনকে যদি আমরা করে থাকি, সেটাকে আমরা বলবো কি, ঐক্য, ঠিক আছে। এখন ছবির উপাদানগুলো কি রকম হতে পারে, সেটা হতে পারে বিভিন্ন রকমের রেখা, বিভিন্ন রকমের আকৃতি, বিভিন্ন রকমের গড়ন, বিভিন্ন রকমের রং, এবং এই সব কিছু মেলা যদি মিনিংফুল কিছু বোঝায় সেটা কিন্তু আমরা ঐক্য হয়ে যাবে, ঠিক আছে। সেটা হতে পারে পরিসর, সেটা হতে পারে আলোচনা, সেটা হতে পারে বুনট, ঠিক আছে। এখন ছবি আঁকার নিয়ম নীতি অনুসরণ করে এরকম এক বা একাধিক আমরা যদি অনুষঙ্গ ব্যবহার করে যদি আমরা কোনো কিছু একটা আঁকতে পারি, তাই সেটাকে আমরা বলবো কি, ঐক্য। এবং এটা কি হবে, যে উপাদানকে যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে ছবিতে ঐক্য ফুটিয়ে তোলা হয়। আমরা যদি একটু যদি ছবি দেখি আমরা, তাহলে জিনিসটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এখন ঐক্য বিভিন্ন রকমভাবে হইতে পারে, সেটা হতে পারে কোনো রেখা দিয়ে, জ্যামিতিক আকৃতি দিয়ে। যেমন দেখো এখানে দেখো শুধুমাত্র ত্রিভুজ ব্যবহার করে কিন্তু একটা সুন্দর ছবি আঁকা হয়েছে। এখানে দেখো ত্রিভুজ এবং বৃত্তের সমন্বয়ে কিন্তু ছবি আঁকা হয়েছে। তো এগুলো কিন্তু আমরা ডিজাইন বলতে পারি, আমরা নর্মালি যেটাকে ডিজাইন বলি, বিভিন্ন রকমের আলপনা করার ক্ষেত্রে, বিভিন্ন রকমের আমরা দেখা যায় যে কোনো একটা নকশা করার ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কিন্তু জ্যামিতিক ফর্মগুলো আমরা কিন্তু ইউজ করে থাকি। এখানে দেখো ত্রিভুজ, শুধুমাত্র ত্রিভুজ পরপর সাজিয়ে রেখেছে একটা ক্রমানুসারে, এবং শুধুমাত্র কালার ডিফারেন্স, ঠিক আছে, একটা হলুদ একটা কমলা, একটা হলুদ একটা কমলা। আবার এদিকে দেখো যে আমাদের বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করে একটা সুন্দর একটা কিন্তু ডিজাইন কিন্তু এখানে ফরমেশন করা হয়েছে। সেক্ষেত্রে কালারগুলো কিন্তু দেখো সুন্দর মতো পরপর সুন্দর মতো ফুটিয়ে তোলা হয়েছে, বৃত্তটা মাঝখানে দেখো একটা সামঞ্জস্য রাখা হয়েছে। অর্থাৎ আমি যদি যে কোনো কিছু করি তাহলে কিন্তু হবে না, সব কিছু মিলে একটা আমার একটা তোমার সৌন্দর্য একটা জিনিস প্রকাশ পাইতে লাগবে। ঠিক তেমনি দেখো ফুল দিয়ে একটা সুন্দর নকশা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে একই রকম ভাবে। তো এই জিনিসগুলোকে কিন্তু আমরা ঐক্য বলতেছি, ঠিক আছে। এই জিনিসগুলোকে আমরা কি বলতেছি, এগুলোকে আমরা বলছি ঐক্য। আচ্ছা, এবার দেখো যে জ্যামিতিক আকৃতিতে ঐক্য যেটা বলো, যে সঙ্গীতের স্বরের ঐক্য তৈরির জন্য, হ্যাঁ, সঙ্গীতের স্বরের ঐক্য তৈরির জন্য 7টি শুদ্ধ স্বর রয়েছে। এবার আমরা চলে যাবো একটু সঙ্গীতের দিকে, ঠিক আছে। যে সঙ্গীতের স্বরের ঐক্য তৈরির জন্য 7টা শুদ্ধ স্বর রয়েছে।
এখানে আমরা তিনটা জিনিস দেখব, শুদ্ধ স্বর দেখব, কোমল স্বর দেখব, আরেকটা দেখব আমরা কি, আরেকটা দেখবো আমরা সহস্বর দেখবো, ঠিক আছে। একটা হলো কি শুদ্ধ স্বর, শুদ্ধ স্বর হলো কি 7টা, ঠিক আছে। শুদ্ধ স্বর 7টা, সেটা কি আমরা পরিচিত, যে সা রে গা মা পা ধা নি, ঠিক আছে। সা রে গা মা পা ধা নি, এটা হলো কি আমার শুদ্ধ স্বর। এর পাশাপাশি আমরা জানি 4টা কি আছে, 4টা কোমল স্বর, 7টা শুদ্ধ স্বর সা রে গা মা পা ধা নি, আর 4টা হলো কি আমার কোমল স্বর। কোমল স্বরের মধ্যে কি স্বরে গা ধা নি এবং ম স্বরের সঙ্গে মিলিয়ে একটা সহস্বর আছে যাকে বলা হয় কড়িস্বর, ঠিক আছে। আবার সহস্বর আছে একটা ময়ের সঙ্গে মিলে যেটাকে বলা হয় কড়িস্বর, ঠিক আছে। তো সঙ্গীতে কোমল ও কড়িস্বরগুলো আলাদা নিয়মে লেখা হয়। তো আমার কোমল স্বর এবং কড়িস্বর আলাদা নিয়মে লেখা হয়। কোমল আমি কি পাইলাম, কোমল পাইলাম 4টা, ঠিক আছে। স্বরে গা ধা নি, ঠিক আছে, এটা একটা। আর ম ধ্বনির সঙ্গে যে সহস্বর বা কড়িস্বর যেটা আমরা পাইলাম, এটাকে আলাদা নিয়মে লেখা হয়। কোমল স্বরগুলো লেখার নিয়মটা কি সেটা দেখি আমরা। যেমন রেকে লেখা হয় কি রি দিয়ে, আমরা রি পড়ছি না স্বরবর্ণে, বাংলা ক্লাসে পড়াইছি না, যে স্বরে স্বরে রস্ব দীর্ঘই, রস্ব দীর্ঘ, তারপর কি রি এ ওই ও, ঠিক আছে, সেই রি। এবং গাকে লেখা হয় কি, গাকে লেখা হয় কি গা, এটা উচ্চারণ যদিও গা, বা গা বেসিক্যালি এখানে কি বলি, জ ইয়, এটা মিলে হয় কি আমার, এটা যুক্ত, একটা যুক্ত বর্ণ এবং সাথে কি হচ্ছে একটা আকার যুক্ত হয়ে গেছে, মিলে হয়ে গেল কি আমার গা, ঠিক আছে। ওকে, গা, এটাতে একটু বেশি বেশি ধাক্কা দিতে হবে, একটু জোর দিতে লাগবে। আর ধাকে লেখা হয় দা, নিকে লেখা হয় নি, নি বলতে কি মূর্ধন্য ইউজ করা হয়েছে কিন্তু, ঠিক আছে, মতো করে লেখা হয়। আচ্ছা, এছাড়া কড়িস্বরের মা স্বরকে লেখা হয় কি, আমরা আমরা ব্রহ্মা পড়ছি না, ব্রহ্মা, ঠিক আছে, ব্রহ্মদেব, কথাটা যদি থাকো শুনে থাকো, সেটার সাথে আমরা কিন্তু হয়ময় আকারের সাথে কিন্তু আমরা দিয়ে দিছি, ঠিক আছে। এইভাবে কিন্তু লেখা হয়, লেখা হয়। আমরা বলি কিন্তু একরকম ভাবে, বাট লেখার সময় আমরা কিন্তু লিখি হবে যে আলাদা করার জন্য। না দেখো কিন্তু তুমি দেখো যে সা রে গা মা পা ধা নি, আমরা যে বলতেছি, এবং এখানে যে সা রে গা ধা নি, এবং এখানে আমরা যে উ মানে রি, তারপর যে গা ধা মানে দা নি, এই কিন্তু সব কিন্তু যাতে মিলায় না যায়, ঠিক আছে। আমরা যেহেতু যারা বেসিক্যালি সঙ্গীত চর্চা করে, আমি যেহেতু সঙ্গীত চর্চা করি না, ঠিক আছে, পড়ানো লাগতেছে তাকে পড়াচ্ছি, যারা সঙ্গীত চর্চা করে তারা কিন্তু যে হয় আমাদের গলার বিভিন্ন স্কেল আছে, ঠিক আছে, যখন যারা গায়, যে কখনো হাই স্কেলে গায়, কখনো লো স্কেলে গায়, কখনো মিডিয়াম স্কেলে গায়, এই স্কেলগুলো মাপা হয় কিন্তু হবে কিন্তু, ঠিক আছে। এই গান যারা গান গায় বা যারা তোমরা গান গাও বা সঙ্গীত চর্চা করো, তারা কিন্তু এটা আরো ভালো বুঝতে পারবা। সো সেখানে কিন্তু হয়তো দেখা যাচ্ছে একই উচ্চারণ, কিন্তু কোথাও একটু গুরুগম্ভীর গুরুগাম্ভীর্য বেশি, কোথাও একটু গুরুগাম্ভীর্য কম, সেই অনুযায়ী কিন্তু দেখা যায় সেটা কিন্তু তারা উচ্চারণটা করে থাকে বা আওয়াজটা বের করে থাকে, কিন্তু লেখার সময় আমরা এভাবে এটাকে লিখে থাকি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা সামনের দিকে যাই, সামনের দিকে আমাদের কি আছে, যে শুদ্ধ ও কোমল আমরা স্বর দেখলাম। শুদ্ধ স্বর কয়টা ছিল, শুদ্ধ স্বর ছিল 7টা, ঠিক আছে। কোমল স্বর কয়টা ছিল, কোমল স্বর ছিল 4টা, এটা মাথায় রেখে ওখানে, ঠিক আছে। এবং পরিস্বরের ঐক্যের মধ্য দিয়ে তৈরি হয় সুর। এখন আমরা ঐক্য ব্যাপারটা কি দেখলাম, যে ঐক্য আমরা দেখলাম যে আমাদের ছবি আঁকার মধ্যে কি ছিল, যে আমরা যদি কোনো সিম্বল দিয়ে বা রেখা দিয়ে বা যেটাই হোক না কেন, একটা যদি কম্বিনেশন যদি আমরা তৈরি করতে পারি, ঠিক আছে, সবকিছু মেরা যদি রং টং সবকিছু মিলে যদি তৈরি করতে পারি, যেটা দেখতে আমাদের সুন্দর লাগতেছে, একটা আমাদের একটা মাধুর্য কাজ করতে, সেটাকে আমরা কি বলছি, ঐক্য, ছবি আঁকার ব্যাপারে। আর সঙ্গীতের ক্ষেত্রে কি, যে শুদ্ধ কোমল স্বর পড়লাম, পরিস্বর পড়লাম, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু কথা তৈরি করা হয় সুর। আমরা যদি সুরের দিকে যদি তাকাই, বিভিন্ন গানের বিভিন্ন সুর আছে, হিন্দি গান, বাংলা গান, ইংরেজি গান, উর্দু গান, আরবি গান, সব কিছু গান, সেই সুর আমরা দেখি কিন্তু কখনো একটা ফ্লোতে যায় না, সেখানে দেখা যায় কিন্তু আপ ডাউন থাকে, বিভিন্ন রকম ইয়া থাকে, একটা কম্বিনেশন থাকে। যত কম্বিনেশন সুন্দর হয়, শ্রুতি মাধুর্য আমাদের কাছে মানে বেশি মনে হয়, সেটা কিন্তু আমাদের কাছে সুরটা কিন্তু তত বেশি গ্রহণযোগ্যতা পায়। তো এইটা কি, এখানেও কিন্তু আমাদের ঐক্য সৃষ্টি করা হয় কিসের মাধ্যমে, এই শুদ্ধ কোমল এবং পরিস্বরের একটা ঐক্যের মাধ্যমে কিন্তু তখন আমাদের সুরটা তৈরি করা হয়। তাই সঙ্গীত সাধনার জন্য শুদ্ধ স্বরের পাশাপাশি কোমল ও পরিস্বরের আরোহণ অবরোহণ চর্চা করা দরকার, ঠিক আছে। আরোহণ অবরোহণ চর্চাটা করা দরকার। এখন আরোহণ অবরোহণটা কি, যে যারা বেসিক্যালি সঙ্গীত চর্চা করে তারা করে কি, যে যখন আরোহণ অবরোহণ একটা উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, কি করে, সা রে গা মা পা ধা নি, ঠিক আছে, সা নি ধা পা মা গা রে সা, ঠিক আছে। তারা কি করে, যে যারা রেয়াজ করে, আমার গলা ভালো না, আমি তোমাদের গায়ের জন্য বলতে পারতেছি না, বাট যারা রেয়াজ করে তারা দেখবা, আমি খেয়াল করছি আমার ফ্রেন্ডরা যারা রেয়াজ করে বা দেখছি যারা গান গায়, তারা দেখবা যে গান গাওয়ার আগে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু কি করে, বা সকালবেলা করে যখন গান গাওয়ার আগে প্র্যাকটিস করে, যারা কিন্তু রেগুলার আর কি প্র্যাকটিস করে গানের সঙ্গীতের,
তারা কিন্তু আগে কিন্তু এই রেয়াজ করে নেয় যে সা রে গা মা পা ধা নি সা, এরকম কিন্তু সুর আছে, ঠিক আছে, ধীরে 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 উপরে যায়, আবার কি নিচে নামে, কি হয় যে নি ধা পা মা রা, এভাবে কিন্তু না নিচে নামে। সো এটাই হলো কি আরোহণ। আরোহণটা কি? আরোহণ মানে কি নিচ থেকে উপরে ওঠা, ভলিউম নিচ থেকে সা রে গা মা, উপরে উঠতেছে, কিন্তু উপরে উঠতেছে, ঠিক আছে। আর অবরোহণটা কি? উপর থেকে নিচে নামতেছে, ঠিক আছে, উপর থেকে নিচে নামতেছে। এই যে সা দিয়ে আমি প্রথমে শুরু করছিলাম যে সা, তারপর রে গা, উঠতেছি আমি উপরে, কিন্তু এইবার দেখো আমার সিকুয়েন্সটা কিন্তু উল্টে গেছে, ঠিক আছে। আমি কিন্তু নি থেকে শুরু করতেছি, যেটা আমার সব থেকে উপরে ছিল, তারপর কিন্তু ধা এক নামতেছি, আবার নামতেছি, আবার নামতেছি, আবার নামতেছি, তারপর একদম সা, আবার সাথে ফেরত আসলাম। এইটাকে কিন্তু বলা হয় কি সারগাম চর্চা। এটাকে কি বলা হয়? সারগাম চর্চা। এটাকে, এই সারগাম চর্চা কিন্তু যারা সঙ্গীত শিল্পী আছে তারা কিন্তু রেগুলার করে থাকে, রেগুলার কিন্তু প্রতিদিন তারা করে থাকে। এই সারগাম চর্চাটা হলো আরোহণ এবং অবরোহণ, ঠিক আছে, এটাই আর কি বেসিক্যালি। তো এবং শিল্পকলার প্রতিটি শাখায় যেমন বৈচিত্র্য আছে, তার পাশাপাশি রয়েছে কিন্তু ঐক্য, ঠিক আছে। আমি বুঝতে পারলাম যেমন আমাদের চিত্রকলায় ছবি আঁকার ব্যাপারে যেমন ঐক্য আছে, সঙ্গীতের ব্যাপারে কিন্তু এই ঐক্য জিনিসটা আছে, তেমনি হবে নানা ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের দেশের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। আমরা নিজের সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জানবো এবং সেটিকে ভালোবাসার পাশাপাশি অন্যের সংস্কৃতিকে কি করবো আমরা সম্মান জানাবো। যেমনটা আমি তোমাদেরকে শুরুতে বললাম কি যে আমরা যেই ধর্মীয় বিশ্বাসের হই না কেন, যেই সংস্কৃতির মধ্যেই থাকি না কেন, আমাদের সবসময় কি করতে হবে? সবাইকেই সম্মান দিতে লাগবে, সম্মানের চোখে দিতে লাগবে। আমি বড়, আমারটাই সেরা, এই প্রতিযোগিতায় যাওয়া যাবে না। আমরা কি আমাদের আশেপাশে যা আছে, সমাজ আছে এবং এই দেশের সকল মানুষকে নিয়ে কিন্তু আমাদের এই বাংলাদেশ, ঠিক আছে, এটা মাথায় রাখতে লাগবে। ওকে, তো এবার দেখি আমাদের এই অধ্যায় শেষে আমরা যা যা করবো, কি করব, চারপাশে প্রথমে এই জিনিসটা আমরা কাজ করছি, কি করছি, যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, যে আমাদের আশপাশে যে আমরা মানুষগুলো দেখছি তাদের কি করছি, যে বস্তুগত অবস্থাগত সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করছি এবং সেটা নিয়ে আমরা কি করছি, যে একটা কাজ করছি। কাজটা কি করছি আমরা, তাদের যে এই জিনিসগুলো আমরা ছক করছি, ছবি টবি আঁকছি, এটা কিন্তু আমরা করে ফেলছি। এখন আমার ডিপেন্ড করবে টিচার আমাকে কোন কাজটা করতে দিবে। একটা চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো পিআই থাকবে, পিআই নিয়ে তোমরা অলরেডি জানো, ঠিক আছে, আমাদের পিআই নিয়ে অলরেডি গাইডলাইন দেওয়া আছে। তো পিআই আমার একটা চ্যাপ্টারে বেশ কিছু পিআই থাকবে, এখন টিচার যেগুলো সিলেক্ট করবে, ঠিক আছে, সেটা তোমাকে কিন্তু দেখতে লাগবে। ওকে, সো এটা একটা। তারপর হইতে পারে যে সামাজিক সাংস্কৃতিক বন্ধন এবং ধর্মীয় সংস্কৃতিকে তুলে ধরা বিভিন্ন উৎসবের ছবিগুলো যেগুলো আছে। এখন এইটা এখন হইতে পারে বিভিন্ন রকম, টিচার যদি বলে নকশা করে, ক্যালিগ্রাফি করে, যদি তোমাদেরকে নির্দিষ্ট করে দেয়, আর যদি তোমাকে যদি অপশন দেয় যে ইন্ডিপেন্ডেন্টলি তুমি যা করবা করো, তখন তুমি কিন্তু চাইলে আইদার ছবি আঁকতে পারো, নকশা করতে পারো, ক্যালিগ্রাফি করতে পারো, কিছু বুনন করতে পারো, নাচ করতে পারো, গান করতে পারো, অভিনয় করতে পারো, আবৃত্তি করতে পারো, যা খুশি তাই করতে পারো, ঠিক আছে, বা একটা থিম রাখার চেষ্টা করতে পারো। আচ্ছা, তারপর কি যে বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি, শহরের সংস্কৃতি, ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতি, আয়োজনের রূপ ইচ্ছে মতো মাধ্যমে এঁকে নকশা করে, এটাও কিন্তু সেম। মানে আমরা কিন্তু দেখো কি কি জিনিস শিখছি, যে আমাদের চারপাশে বসবাস করা মানুষজনের জিনিস দেখছি, তাদের যেই কি বলে কালচারটা কিরকম। তারপর আমরা দেখছি কি যে গ্রামীণ পরিবেশ যেটা সেটা কিরকম হইতে পারে, ক্ষুদ্র নিগোষ্ঠীদের কিরকম হইতে পারে। তারপর আমরা সামাজিক সাংস্কৃতিক যেই আমাদের অনুষ্ঠানগুলো আছে সেটা ধর্মীয় রীতি অনুযায়ী কিরকম হয়, আবার সামাজিক অনুষ্ঠানগুলো কিরকম হয়, আবার জাতীয় যে দিবস অনুষ্ঠানগুলো সেরকম কীভাবে হয়, সেই জিনিসগুলোকে কিন্তু আমরা চাইলে এখন যেভাবে আমাদের দরকার আমরা কিন্তু সেটাভাবে প্রদর্শনের ব্যবস্থা করতে পারবো, ঠিক আছে। পাশাপাশি কি যে ঐক্যের বিষয়টা বললাম, ঐক্যের বিষয়বস্তু ভালোভাবে বুঝে পাঠ্য বইয়ে দেওয়া উদাহরণ দেখে অনুশীলন করব। সেটা ছবি আঁকার ক্ষেত্রে হতে পারে, বা যাদের সঙ্গীত চর্চায় আগ্রহ আছে তারা সঙ্গীত চর্চার ক্ষেত্রে তোমরা কিন্তু সারগামটা যেটা বললাম আমি, সারগামটা তোমরা ভালো মতো চর্চা করতে পারো। এছাড়া কি পাঠ্য বইয়ে দেওয়া গা স্বরের ব্যবহারের সারগাম অনুশীলন করব। সো এগুলা তুমি যা যা বললাম এরা করতে পারো। পাশাপাশি তোমার যদি দেখা হয়, স্পেশালি মনে করো আমাদের বইয়ে কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো মতো বলে দেওয়া আছে, ঠিক আছে। তবে যে ঐক্যের ব্যাপারটা ছিল, ছবি আঁকার ব্যাপারটা, এবং যে আমাদের সারগামের ব্যাপারটা ছিল, ওখানে যে ঐক্যের ব্যাপারটা ছিল, সুরের ব্যাপারটা ছিল, সেখানে কিন্তু খুব বেশি ডিটেলস বলা নাই, খুব বেশি ডিটেলস আলোচনা করা নাই। হয়তো তোমাদের স্কুলে যদি সেরকমভাবে আলাদা করে আলোচনা করা সেটা একটা জিনিস। তবে চাইলে তোমরা কিন্তু এই জিনিসগুলো আমি যেটা বললাম, এখন কি ইউটিউব যার কাছে, আমাদের ক্লাসগুলো কিন্তু ইউটিউবে যাচ্ছে, ঠিক আছে, আমরা কিন্তু ইউটিউবে মানে পড়াচ্ছি বেসিক্যালি। সো ইউটিউব হইলো তোমার নিজের স্কুল, ঠিক আছে। তোমার যে স্কুলটা আছে সেটা তো একটা স্কুল তোমার জন্য, ঠিক আছে, বাট তোমার স্কুলের থেকেও জ্ঞানের ভান্ডার বেশি ইউটিউবে। তো তুমি চাইলে সেখানেও কিন্তু সার্চ দিয়ে সারগাম, গাসর, এগুলো আরও ডিটেলসে যদি পড়তে পারো, যদি তোমার ইন্টারেস্ট জাগে। আমাদের শিক্ষাক্রমটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো, যে প্রত্যেকের ইন্টারেস্ট নিয়ে এখানে কথা বলা আছে। যেই ছেলেটা ফিউচারে সিঙ্গার হতে চায়, যেই মেয়েটা বা যেই ছেলেটা ফিউচারে চিত্রশিল্পী হতে চায়, তাদেরও জায়গা রাখা আছে, তাদেরও কদর করা আছে।
তো যারা যেই জায়গাটা নিয়ে ইন্টারেস্ট বেশি ফিল করো, যে জায়গাটা তোমার মনে হয় তুমি ফিউচারে যারা ভালো করতে পারো, যারা ছোটো থেকেই দেখা যায় কিছু সুপ্ত প্রতিভা আছে যেগুলো তোমার বিকশিত করতে চাও, তার জন্য কিন্তু ক্লাসের পাশাপাশি, স্কুলে যাওয়ার পাশাপাশি, এই কাজগুলো প্র্যাকটিক্যালি করার পাশাপাশি কিন্তু তোমার কিন্তু হাতের মুঠোয় যে তুমি মোবাইল ফোনে ভিডিওটা দেখতেছো, সেটার ব্যবহারটাও কিন্তু তোমার ভালো মতো করা উচিত, বা তোমার ল্যাপটপ কম্পিউটার যাই আছে কেন সেটা কিন্তু পূর্ণ ব্যবহার কিন্তু করতে হবে। সবসময় এটাই মাথায় রাখতে লাগবে, আমার কি নাই এটা চিন্তা করে তোমার সময় নষ্ট করা যাবে না, বরং তোমার কি আছে সেটাকে ভালো মতো কাজে লাগাতে লাগবে, তাহলে তুমি সফলকাম হবে। তো আজকে এখানেই শেষ করছি তোমাদের ক্লাস। আমি আবু আচ্ছা সৌমিক বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক শুভকামনা।